কিউ দিও। এই যে আমারটা কই? অসুবিধা নেই, কি বন্ধ করে দিছো? না না ওকে, আমরা একটু মাইক্রোফোনটা স্টার্ট নিয়ে নিই। আজকে মানে আমার মনে হয় অফকোর্স উই অলরেডি অন লাইভ, রাইট? আজকে একটু এলোমেলো হতে বাধ্য আর কি। এমন একজন পার্সোনালিটি, এমন একজন মানুষ আমার সাথে অলরেডি, আমার সাথে এত বড় ধৃষ্টতা এতে সামনের, আমি যার সাথে স্ক্রিন শেয়ার করছি, খুব স্বাভাবিকভাবেই শুরুটা একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। বাট এটা ঠিক যে যখন আমরা লাভগুরুর এই ক্যানভাস থেকে, এতেশাম স্টুডিওর এই পর্ব থেকে ভালোবাসার কথা বলতে আমরা পছন্দ করি, যখন ওই কাব্য ধরি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ। ওমা প্রিয়তমা বলতেছি, যত প্রিয়তমা সমস্ত কিছু, আলটিমেট ডেস্টিনেশন দ্য ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান। সো চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আপনার স্ক্রিনে অলরেডি দেখছেন যে আমি একজন মানুষের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। একটা বাচ্চা ছেলে, স্কুল পড়ুয়া, সেই বাচ্চা ছেলেটি প্রয়োজনের চাইতে বেশি ভালোবাসা তৈরি করে জনতা সিনেমা হলের মালিকের ছেলের সাথে। তার টার্গেট ছিল একটাই, যে বেটা তোরে আমি সাইকেলে করে নিয়ে যাবো, নিয়ে আসবো, বাট বিনিময়ে তুই অবশ্যই তোর হলের সিনেমাটা অন্তত দেখানোর সুযোগ করে দিস। সে কিন্তু পকেটে করে তার জামার ব্যাগ, স্কুলের ব্যাগে করে সেই আলাদা জামা প্যান্ট নিত এই কারণে, যাতে করে তার সিনেমা দেখতে সহজ হয়। এই ছেলেটি যথারীতি ইন্টারমিডিয়েট কমপ্লিট ইন সিটি কলেজ, দেন ঢাকা ভার্সিটি, জেনারেল হিস্ট্রি থেকে অনার্স অ্যান্ড মাস্টার্স। তো স্বাভাবিকভাবে ওই সময়টাতে সবাই চাচ্ছে বিসিএস ক্যাডার হব, এই হব সেই হব। একজন মানুষ কিন্তু চিন্তা করেছিল এক্স্যাক্টলি ওই সময় যে আমি শুধু বোকায় হব, আমি বহু মানুষের ভালোবাসার কারণ হব। সেই কারণে সে যখন স্যার জিজ্ঞেস করে, তাকে অ্যান্সারে সে বলেছিল যে আমি নায়ক হতে চাই। এবং এই ছেলেটি প্রায়শই 500 টাকা কিন্তু পার মান্থ তার খরচ, সেখান থেকে তার বেশি টাকা খরচ বাঁচিয়ে এফডিসির গেটে উকিঝুঁকি দিত, আর ওই দারোয়ানকে কনভিন্স করার চেষ্টা করতো যে আমি যদি একটু ভিতরে ঢুকতে পারি। দেন আসলো সেই সুবর্ণ সময়, স্পেশালি সারাদিন খেতে থাকি আমরা যে বিটল বিস্কুট, সেখানে অ্যাড, সে তারপরে ফাইনাল অ্যাপিয়ারেন্স ভালোবাসা ভালোবাসা সিনেমা, দেন পরিমাণ এগেস্টে নগর মাস্তান, অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে মালিক আফসারের দারুণ একটি ক্রিয়েশন, তার একটি পার্ট হওয়া, এখন পর্যন্ত প্রায় 40টার পর সিনেমা। তো সব কিছু মিলিয়ে আজকে যে মানুষটা আমাদের সামনে উপস্থিত, দ্য ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান। সো জায়েদ খান একজন ব্যক্তি মানুষ, আপনারা তো জানেনই যে সিনেমার পাশাপাশি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে 2বার তিনি পদ অলঙ্কৃত করেছেন, এবং থার্ড টার্ম নিয়ে কিছু কন্ট্রোভার্সি তো আছে, সেটা নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব। আজকে লাভগুরুর এই ক্যানভাসে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাচ্ছি দ্য ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান। কেমন আছেন? আমি ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। ওকে জায়েদ ভাই, আমরা একদম মূল অনুষ্ঠানে ঢুকে যাচ্ছি। অনুষ্ঠানে যাওয়ার পরই, অনুষ্ঠানে যাওয়ার মধ্যে আমি আজকে অনুষ্ঠানটি পুরো দস্তুর জায়েদ খানময়, সেই কারণে আমি চেষ্টা করব যে কত কম কথা বলা যায়, সে কারণে একটা প্ল্যান করে এসেছি। আমি প্রথমে আপনাকে একটা করে ছবি দেখাবো, আপনি আপনার ফার্স্ট রিয়াকশনটা কি সেটা আপনি বলবেন। ওকে, হিয়ার ইজ দ্য টাইম ফর ইউ, ফার্স্ট পিকচার। এবং আমি আগে দর্শকদেরকে দেখাবো, তারপর আপনাকে দেখাবো, আপনি দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিন, আর আপনার মাথায় কি কমেন্টস আসছে সেটা একটু জানান। ফার্স্ট পিকচার আমার মনে হয় দেখতে পাচ্ছে, সব দর্শকরা দেখতে পাচ্ছে, একটু পরিচয় করিয়ে দিয়ে কিছু বলেন। পপি 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, আমার খুব ভালো কলিগ, ভালো কো আর্টিস্ট, জনপ্রিয় অভিনেত্রী, আমারও খুব পছন্দের অভিনেত্রী। ওকে, আর কিছু? এটুকু পর্যন্ত। এটুকুই। ওকে, আমরা সেকেন্ড পিকচারে যাচ্ছি। আমার যেহেতু কথা যেহেতু কম বলা যেন লাগে, সেই কারণে আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি, রাইট? ওকে, জায়েদ খান। সায়ন্তিকা, ওকে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং অনেক জনপ্রিয় ছবির তিনি নায়িকা। সম্প্রতি আমার সাথে সায়াবাস সিনেমা শেষ করে, প্রথম লটের কাজ শেষ করে ফিরেছেন। আরেকটি ছবি এয়ারপোর্টে সাইন করেছি, টাইগার, কামরুজ্জামান রোমানের। ইনশাল্লাহ খুব ভালো কলিগ, ভালো কো আর্টিস্ট, ভালো মানুষ, একজন নেত্রী তৃণমূলের। ডান।
ডান। আমার পরে কেন যে বিমাতা সুলভ। ওকে, নেক্সট পিকচার ফর ইউ। আমার ক্রাশ, আমার আইডল অনলি অন সালমান খান। ওকে, তার ব্যক্তিত্ব, তার ড্রেস আপ, তার ফ্যাশন আইকন ভালো লাগে আমার। এবং এই সাবকন্টিনেন্টে যদি বডি দেখিয়ে কোনো ছেলেদেরকে জিমমুখী করে, সে হচ্ছে সালমান খান। অত্যন্ত মানবিক, প্রতিবন্ধীদের, অটিস্টিক বাচ্চাদের নিয়ে স্কুল চালান, আয়ের অনেকটাই এই সব অটিস্টিক বাচ্চাদের জন্য ব্যয় করেন, ভালো মনের অধিকারী। ওকে, নেক্সট পিকচার। অ্যান্ড হিয়ার ইট ইজ। আমরা দেখতে পাচ্ছে দর্শকরা, দিস ফিউ ইউ। জায়েদ খান, এটা একটা মেয়ে কুশনে ছবি দিয়ে ঘুমাতো, সেটা বলার পরে অনেকে অবিশ্বাস করেছে, সেটা নিয়ে অনেক লেখালেখি, হাসাহাসি, ট্রল। এরপরে সত্যিকার এই কুশনগুলো প্রচুর পরিমাণে বিক্রি হতে থাকলো অনলাইনে। একটা পার্টিকুলার চ্যানেলে আপনাকে অফার পর্যন্ত করা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে এত বিক্রি হচ্ছে। আমি যাওয়ার জন্য, আমি যাইনি ইচ্ছে করে, তখন মানুষ মনে করবে আমি ইচ্ছে করে এটাকে করিয়েছি। ওকে, অ্যান্ড দ্য নেক্সট পিকচার। আমার দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা আমি জাতিসংঘের সদর দপ্তরে, ম্যানহাটন, নিউ ইয়র্কে। আমি ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড রিসার্চের জন্য হিউম্যানিটেশন লিডারশিপের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা কি আপনার কন্ট্রিবিউশন ইন করোনাকালীন সময়ে? করোনাকালীন সময়ে তারা পৃথিবীর 40 জন মানুষকে স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করেছিলেন। এটা জাতিসংঘের অ্যাফিলিয়েটেড একটা সংগঠন। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছে। অনেকে যেমন বলার 99 জন ভালো বলেছে, একজন কন্ট্রোভার্সি করেছে। এটা পৃথিবীতে থাকবে। অনেকে বলার চেষ্টা করে যে ডিপ্লোমা রিসার্চ যে একটা ফাউন্ডেশন, এরা শুধুই ইউএন এর একটি হল রুম ভাড়া করে এই প্রোগ্রামটা কিক করে। সেটুকুই কেউ করুক না কেন, শুনেন একটা গল্প বল। জি প্লিজ। এক গ্রামে এক চাচি ছিল, উনি বিয়ে করতে আসলেই বিয়ে ভেঙে দিত। মেয়ে এরকম ভালো না, এই ভালো না, ওনাকে মেয়ে দেখার জন্য পাঠানো হতো। জি। তো উনি সব মেয়ে বিয়ে ভেঙে দিত। উনি কেউই পছন্দ মানে ওনার চোখে কেউই পছন্দের না। তো একদিন এমন একজন মেয়ে আসলো যে অনেক সুন্দরী, তার যেহেতু কোনো কমতি নেই। তো ওই চাচি বিভিন্নভাবে ওনাকে নেগেটিভিটি করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তার সব দিক থেকে এসে পারফেক্ট। লাস্টে যখন বের হলো, চাচিকে জিজ্ঞেস করলো সবাই যে কেমন দেখলেন? চাচি অনেক চিন্তা করে বলল, না বেশি ভালো, এত ভালো না। তো বিষয়টা এমন, আমি বাংলাদেশের একটা ছেলে, জাতিসংঘের সদর দপ্তরে ভাড়া করেই হোক আর চুরি করেই হোক, তারা চুরি করছে, আমি তো আমার যোগ্যতা দিয়ে পুরস্কারটি নিয়েছি। এটাও বলে যে বিটস হচ্ছে একটা ইনস্টিটিউশন যারা রিসার্চ করে এগুলোর উপরে। বিটস, BITZ না, এটা একটা বিলিক্স একটা পত্রিকা। এই পত্রিকার যিনি সম্পাদক, তিনিও কিন্তু রাষ্ট্রদ্রোহী কেসে জেলে ছিলেন এর উল্টাপাল্টা লেখার কারণে। এবং এটাও সত্য যে পুরস্কারটা আপনি পেয়েছেন জো বাইডেন সহ অনেক নামি দামি প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে এই পুরস্কারটি দেয়া। জো বাইডেনের স্পিচ ছিল ওখানে, জো বাইডেনের ছবি ব্যবহার করা হয়েছে জাতিসংঘের সদর দপ্তরে। তাহলে রিয়েলিটি না থাকলে কিভাবে তাদের পুরস্কার? আমি নেক্সট পিকচারে যাচ্ছি, এন্ড হিয়ার ইট ইজ দিস ফর ইউ। না, এটা বলার কিছু না। একজন মেয়ে তার নিজের ব্যক্তিত্ব, লজ্জা, সম্মান সব নষ্ট করে জোর করে অনির্বাচিত হয়ে চেয়ারে বসে আছে, নিজেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করছে। এটা পৃথিবীতে প্রথম, এই কেউ করেনি এর আগে মনে হয়। তো এর সম্পর্কে আসলে বলার আমার আর কিছু নাই। যার নিজেরই ব্যক্তিত্ব নাই, যার নিজের আত্মসম্মান নাই, একটা মানুষ জিতেই নেয় যিনি, উনি 163 ভোট পেয়েছে, আমি 176 ভোট, 176। তো ভোট পাওয়ার পর, নির্বাচিত হওয়ার পর, ঘোষণা হওয়ার পর কোনো মানুষ জোর করে বসতে পারে, উনি তার প্রমাণ। আমি যত জানি যে অ্যাপিলে আপনি প্রথমে আমি জিতেছি, পরে ওনার অ্যাপিলেটে স্টে করছে। এটা এখন উনি হাইকোর্ট আপনার পক্ষে গিয়েছে, স্টে অর্ডার আসছে, আবার স্টে অর্ডার। তো উনি স্ট্যাটাস কো যখন দিয়েছে, মানে স্থিতিশীল অবস্থা, তখন উনি জোর করে বসছে। কোনো কথাই আইন কানুন কিছুই নেই, জোর করে বসবে, জোর করে বসতেছে, নিজেকে জোর করে সেক্রেটারি দাবি করতেছে। শিল্পী সমিতি অন্ধকারচ্ছন্ন, কোনো সিনিয়র শিল্পীদের সে আগের মতো পদচারণা নাই। সব শিল্পীদেরকে নিয়ে যে একটা মিলন মেলা করতাম, মিশা ভাই আমাদের প্যানেল, এই কমিটির 21 জনকে তো একত্রিত করতে পারেনি আজ পর্যন্ত। তো সে আর পুরো 25 জন 500 শিল্পীকে একত্রিত কেমনে করবে? আর কিছু শিল্পীকে দিয়ে, অশিল্পীকে দিয়ে, আমাকে দিয়ে ইউটিউবে গালিগালাজ, বকাবকি, আন্দোলন সংগ্রাম ব্যানার দিয়ে এগুলোই করে, এটাই জীবন তার, এগুলো কাটছে। এগুলো কোনো নায়িকা করতে পারে আমার জানা ছিল না। আমি তো অনেক নায়িকার সাথে কাজ করছি, কোনো মেয়ে মানুষ এমন হতে পারে, এটা আমার একদম কল্পনাতীত। আর একটা মানুষ নির্বাচিত হয়নি, জিতবে মানে বসবে কেন জোর করে? তুমি তো ফেল করছো।
আর নির্বাচিত হওয়ার পর কোনোদিন প্রার্থিতা বাতিল হয় না। প্রার্থিতা বাতিল হয় প্রার্থী ফর্ম যাচাই বাছাই করার সময়। নির্বাচিত হওয়ার পর প্রার্থিতা বাতিল জীবনে প্রথম দেখলাম। না, ওই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আপনি যদি ভোট বাইং করেন সেক্ষেত্রে আপনার ভোট বাইং করলে তো প্রার্থিতা বাতিল হবে না, তো প্রমাণ তো কিছু নাই। ভোট বাইং করলে নির্বাচন বাতিল হবে, নির্বাচন হতে পারে পুনরায়, এই পোস্টে নির্বাচিত হতে পারে আবার, কারণ প্রার্থিতা নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা তো পৃথিবীর ইতিহাসে কোনোদিন বাতিল হওয়ার সুযোগ নেই, কোনো আইন নেই এটার উপরে। তবে এটাও ঠিক জায়েদ খান, আপনি যদি আপনার জায়গা থেকে কিছু প্রশ্ন উত্তর দেন, যেমন আমি কিছু স্টেটমেন্ট নিজে বলতে শুনেছি অভিনেত্রী নিপুণ আক্তারকে, তিনি বলছেন যে জায়েদ খানের যদি খুব লজ্জা করে, এখন তো এফডিসিতে আপনি যান কম বা জানি না, তাহলে বোরখা পরে আসুক। আরেকটা জায়গাতে আমি আরেকটা কমেন্টস আমি দিয়েই দিই, তারপর আপনার কাছ থেকে শুনবো। আরেকটা জায়গাতে তিনি বলছিলেন যে কান সম্মেলনের মতো এত বড় একটা হাই ডিগনিফাইড হাই প্রোফাইলড একটা জায়গা, যেখানে শুধুমাত্র জায়েদ খানের জন্য এমডি জিও থাকার পরেও ভিসা পায়নি। আমি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার কারণে ভিসা দেয়নি? ভিসা তো 5 জন জমা দিয়েছে, তাহলে আমারটা দিত না? দুইটার উপরে যদি আপনার কমেন্টসটা আমাকে তো ভিসা দেয়, আমাকে তো ধরেন ভিসা দিত না, তার বাকিরা কি করলো? এফডিসি এমডি তো ডিপ্লোমেট পাসপোর্ট, তারা আমার জন্য দিবে না কেন? টিম থেকে আমাকে বাদ দিয়ে দেবে, অসুবিধা কি? মানে অবৈধ লোকের অবৈধ কথা, এটা তো হবেই। নিজেই তো অবৈধ আমি, তা আমি তো অবৈধ কথাই বলবো। আমার ফোকাস তো কোনোদিন নিজের চেয়ার নিয়ে কেউ যখন জিজ্ঞেস করে বলে এগুলো নিয়ে প্রশ্ন করবেন না, অন্যদিকে ফোকাস নিয়ে যায়। ফোকাসটা তো এদিকে রাখে না। আপনি তো নির্বাচিত না, আপনি পরাজিত। আর আপনি যেটা বলছেন এফডিসিতে বোরকা পরে, এটা এফডিসি সরকারি প্রতিষ্ঠান, আমি ওনাদের মতো এত বেহায়া না, এত আত্মসম্মানহীন না, আমার আত্মমর্যাদা আছে, আমি একটা ভালো ফ্যামিলি বিলং করি। নির্বাচিত হওয়ার পরে ওনাদের যে নোংরামি, এগুলো দেখতে আমি এফডিসি যেতে চাই না, যে জন্য যাই না। ওকে, পরিবারের কথা বললেন, আমরা একটু অন্য আলাপে যাই। আমরা জানি যে এম এ হক এবং রত্নগর্ভা শহীদা হকের 4 সন্তান, তার একজন আপনি। এবং আপনি পিরোজপুরের যে সময়ের কথাগুলো আমরা কথা প্রসঙ্গে আসছিল, এবং আপনার কাছে বহুবার আমি এই জিনিসটা বলতে শুনেছি। আপনার একটা জিনিসকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, সেটি হচ্ছে যে পারিবারিক বন্ধনের ব্যাপার অসম্ভব রকমের দৃঢ়তা আপনার। আপনি দেশের বাইরেও থাকতে পছন্দ করেন না, কারণ প্রতি মাসেই আপনাকে বাবা মার কবরের কাছে যেতে হয়। আমি থাকবো না, আমি কোথাও গ্রিন কার্ড নেওয়া, কোথাও নাগরিকত্ব নেওয়া, এটাও আমি করবো না। বিকজ আমি দেশেই থাকতে চাই, কবর যেন বাবা মার পাশেই হয়, এবং বাবা মার কবরটার পাশেই সবসময় থাকতে চাই। এটা আমার এখন পর্যন্ত আমার ধীরতা, আমার ইচ্ছা, আমার বাবা মার প্রতি ভালোবাসা। এটার সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন আমি করতে চাই, এবং ভেতরে জায়েদ খান আজকে একটু প্রকাশিত হোক ক্লাবগুলোতে, সবাই এটা বলতে পছন্দ করে, আমরা চাই জায়েদ খানও প্রকাশ করুক। সেটা হচ্ছে যে মাত্র একটা বছরের ব্যবধানে বাবাকে প্রথমে হারালেন, দেন 2021-এ খালামাও চলে গেলেন না ফেরার দেশে। সো এই জিনিসটা আপনাকে কতটুকু অসম্পূর্ণ বা দীর্ঘ নিঃশ্বাসের কারণ? এটা তো আসলে বলার কোনো বিষয় না, যার বাবা মা নাই তার মাথার উপর কিছুই নেই, ছায়াই নেই। এটা আসলে কোনো বলার বিষয় না, এটা আসলে একটা ফিল করার বিষয়। বিকজ আমি আমার বাবা মার সাথে মারাত্মকভাবে অ্যাটাচ ছিলাম। নিজে সংসার নাই তো, বিবাহিত মানুষ আমি না, বাবা মাই ছিল আমার বন্ধু। বাবা মার সাথে আমি খুব মজা করতাম, দুষ্টামি করতাম, এবং বাবা মা দুজনেই আমার সামনেই মারা গিয়েছেন। দুজনের সেবা করতে পেরেছি আমি যথেষ্ট পরিমাণে, চেষ্টা করেছি শেষ সময়গুলোতে পাশে থাকার। নীরবে নিভৃতে কাঁদি, মনে হয় কি যেন নেই, কে যেন ফোন করে খবর নেয় না, কে যেন বলে না বাবার নামাজ পড়ো ঠিক মতো, কোরআন শরীফ পড়ো, কে যেন বলে যে তাড়াতাড়ি বাসায় ফিরো, আজকে বাইরে অনেক ঝড়, কে যেন ফোন করে বলে না যে আজকে অনেক বাইরে মনে ঝামেলা হচ্ছে, তুমি বাসার বাইরে যেও না। এই কথাগুলো বলার কেউ নেই, হয়ও না কেউ। বোন আছে এখন মায়ের মতো, বোন বলে, বাট বাবা মা তো বাবা মাই। ওই জায়গাটা তো আর পৃথিবীর কেউ কখনোই নিতে পারে না, আর পারবেও না। ওটা একটা শক্তির জায়গা, অনুভবের জায়গা, ওটা একটা অনুভূতির জায়গা। এটা এখানে এরকম টিভিতে বলে বোঝানো খুব টাফ। এটা হচ্ছে অনুভব করার জিনিস। আমি অনুভব করি, বাবা মার চশমা ঘড়ি আমার কাছে, মায়ের খুলে দেওয়া চেন আমার গলায়, মায়ের আংটিগুলো আমার কাছে, বাবা মার পাসপোর্টটা আমার চোখের সামনে। এগুলো হয়তো কখনোই পৃথিবীতে কেউ মুছতে পারবে না, আর এই চোখের কান্না কখনোই থামবে না, এটা অনন্তকাল চলবে। জায়েদ খানের এই ধরনের কনভারসেশন আমরা সাধারণত এটা আমরা এটাই লিখছিলাম যে না বলা অনেক কিছুই
হয়তো আজকে জায়েদ খান আমাদের সামনে উপস্থাপন করবে। কারণ প্রায়শই আমরা দেখি জায়েদ খানের অন্য একটা রূপ, সে আসলো মানে 440 ভোল্টেজ, দেন স্ক্রিমিং, আওয়াজ, ও নারীর প্রসঙ্গ চলে আসতেছে, যেহেতু আওয়াজ বলতেই এটা হচ্ছে একটা বিশাল ক্র্যাশ জায়েদ খান, বাংলাদেশ তো বটেই নারীদের জন্য এই বিষয়গুলো। ইভেন আপনিও যখন ভার্সিটি লাইফে আয়ার ডিপার্টমেন্ট এবং পলিটিক্যাল সায়েন্স এটাতে সুন্দরী মেয়েদের পলিটিক্যাল সায়েন্স না, আয়ার এবং পাবলিক আই এম সরি, তো সেখানে আপনি নিজেও কিন্তু উকিঝুঁকি দিতেন সুন্দর মেয়েদেরকে দেখবার জন্য। ট্রু। তো তখন তো তারা আগুন ছিল, আপনার ঝলসে যাওয়ার ভয় ছিল। এখন কি আমার পকেটে তখন 500 টাকার একটা মানুষ মাস চলতো, সে আয়ার সব মেয়েরা সে নামতো, তাদেরকে তো এফোর্ড করার ক্ষমতা আমার ছিল না। তো যার কারণে দূর থেকে দেখেই দুধের সাথে ঘুলে মিটতো, আর এখন দূর থেকেই দেখতাম। না এখন মনে হচ্ছে যে এখন তো নিজে পালাই আর কি, মানে আসলে লিটারালি পালাতে হয়, মানে সিচুয়েশন কি এইরকম এমনই হয়ে গেছে অনেকটা জায়গায়। অনেক পাগলামি, যদি আমি একটু স্কোপ দেই এরা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। চাই না আমার জন্য কেউ কোনোদিন আত্মহত্যা করুক, কেউ কোনোদিন আমার জন্য হাত কাটুক, এটা আমি চাই না। এটা ক্রেজি নেই, পাগলামি, সাইকো, আমি চাই না। বাট এটা করতে চাই, আমি এটা থামিয়ে রাখি না। আমরা এমনি বাহ্যিক দৃষ্টিতে যে জিনিসগুলো দেখি, স্পেশালি কয়েকদিন আগে যখন আপনি শুটিংয়ে যাচ্ছেন, মেয়েরা স্ক্রিমিং করছিল একদম জায়েদ খান, আমি জায়েদ খানকে ভালোবাসি। আজকে আপনার এখানে অনুষ্ঠানে আসার আগে আমি একটা জায়গায় একটা প্রথমবারের মধ্যে একটা বুটিকের ফিতা কাটতে গেছিল। ওখানেও মেয়েদের অনেক মেয়েরা দূর থেকে আসছে, সূত্রপুর থেকে, অনেক থেকে। শুধু আমি একটা পোস্ট দিয়েছি, পোস্টটা দেখে আমাকে দেখবে বলে সবার সামনে লজ্জা, মানে একটা মেয়ে ভালো ফ্যামিলি মেয়েরা, ক্যামেরা সব ধরে আসছে, এক তো লজ্জায় মানুষের সামনে ক্যামেরা দেখবে, তারপরও পারতেছে না আমাকে না দেখে। মানে এই যে একটা অনুভূতি, এটা অন্যরকম। এবং এই ভাগ্য সবার হয় না। মেয়েদের রিয়েল ভক্ত পাওয়া বা তাদের পাগলামি সব শিল্পীর জীবনে হয় না। আমার কাছে অনেকের হয়েছে, আমি যে প্রথম তা না, হয়েছে। কারোটা বেশি প্রকাশ হয়েছে, কারোটা কম প্রকাশ হয়েছে। আর অনেকে তো অনেক কিছু চাইলেও প্রকাশ করতে পারবে না, তার ফ্যামিলি আছে, গার্লফ্রেন্ড আছে, হয়তো বা ঝগড়াঝাটি, সংসার। আমার তো কিছু নেই, প্রকাশ করে দিই। মেয়েরাই বলে আমার প্রকাশ করে দেন, আমার কথা একটু বলেন, বলে লুকিয়ে থাকতে। হ্যাঁ বলে আমার নাম একটু বলেন, একজন বলতেছে আমার কথা একটু বলেন, আপনি সূত্রপুর থেকে আসছি এত দূর থেকে, একটু বলেন আমার কথা। এই সমাজে তো এখন এটা একটা ট্যাবু, কারণ মেয়েরা তো এত বেশি এক্সপ্রেস করতে চায় না। হ্যাঁ, আমার ব্যাপারে দেখলাম উল্টো চায়, ভয় পায় না। আমার নাম জড়িয়ে বলেন উইলিংলি ক্যামেরার সামনে এসে বলতেছে আমি জায়েদ খানের আমি জায়েদ, আমার কথা বলেন, আমাকে বলেন বক্সে বলেন, আমি একটা ছবি ছাড়বো, আপনার প্রোফাইল পিকচার আমি দিতে চাই, আপনার ছবি দিই দাও। অসংখ্য ছবির প্রোফাইল পিকচার আমার ছবি দিই, এটা অনেক বড় ব্যাপার। আমি জিজ্ঞেস করছি আমি এই বিষয় নিয়ে একটু সিরিয়াস কোয়েশ্চেন করি, বলেন। কারণ এটা তো সবাই জানে যে জায়েদ খানের জন্য, জায়েদ খান মেয়েদের জন্য ক্র্যাশ। এটা কি ছেলেদের জন্য? কিছু ছেলেদের জন্য ত্রাস। কেন ত্রাস? ওই যে মেয়েরা পছন্দ করে দেখে আমাকে খুব করে, অপছন্দ করে। আচ্ছা, আপনি যেহেতু এই কথাটা বলেই ফেললেন, আমি কয়েকটা পোস্টমর্টম, মানে পোস্টমর্টম কয়েকটা কিছু কমেন্টস নিই, একদম স্ট্রেট ওয়ে টু লিসেনার্স বা ভিউয়ার্স যারা আছে লাভগুরু এই প্রোগ্রামে। মুখোমুখি জনতার এই প্রোগ্রামটার আমরা নাম দিয়েছি আজকে জায়েদ খান উপস্থিত। এবং যারা আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড, প্লিজ শেয়ার করে এবং কমেন্টস করে আমাদের সাথে কানেক্টেড থাকো। এবং তোমাদের কারণে তোমরা বিভিন্নভাবে আমাদেরকে নক করছিলে যে এই মানুষটাকে আমরা স্ক্রিনে দেখতে চাই। সো আজকে সেই দিন। সো আমি কিছু কমেন্টস এই ফাঁক থেকে নিয়েছি অলরেডি। সো আমি দু একটি কমেন্টস পৌঁছে দিচ্ছি জায়েদ খানের কাছে। জায়েদ খান এই কথাটা আসতেছে কমেন্টসে, যেহেতু যে ছেলেদের যে কথাটা আপনি বললেন যে তারা ঈর্ষান্বিত হয়ে অনেক কথা বলে, যেমন এই কথাটা প্রচুর আসতেছে যে সিনেমা অত বিখ্যাত না হলেও জায়েদ খানের নাম কেন সবসময় আলোচনায়? এটা তো প্রমাণ, এর উত্তর তো আমি এয়ারপোর্টে দিয়ে দিয়েছি। তারা আলোচনায়, সাংবাদিক যারা দেখে, যারা আমাকে নিয়ে চিন্তা করে, তারা আমাকে আলোচনায় রাখে বলে তো আলোচনায় আসি। আর সিনেমা জায়েদ খানের নাই কে বলো? জায়েদ খান এতগুলো সিনেমা করছে, এতগুলো করে 40টার উপরে সিনেমা, তাহলে আর নাই কই? এটা হয়তো যদি আমি একটা করে বসে থাকতাম, তো সিনেমা তো আছে, 2টা ছবি রিলিজের অপেক্ষায়, সাইন করছি কতগুলো, কাজ তো আছে। জায়েদ খান ঢালিউড অ্যাওয়ার্ড নিয়ে আসছে, জায়েদ খান জাতিসংঘে ঢুকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে। জায়েদ খানের কর্মপদ্ধতি কম কোথায়? যেহেতু মুখোমুখি জনতার এই পর্ব, সো আমি পারমিটেড তো আপনার কাছে যে কোনো কমেন্টস পড়তে। আর একটা কমেন্টস, এটাও মনে হয় আমি ঈর্ষা যে কথাটা বলছিল জায়েদ খান, তার গন্ধ বা সে স্মেল পাচ্ছি। এখানে একটা কমেন্টস উল্লেখ করেছে যে এমন একজন নায়ক যার ভক্ত নাই। কি বলবেন? তা তো আপনি বললেন যে আপনাদের এখানে, আপনার উত্তর আপনি নিয়ে নেন। আপনার এখানে প্রচুর কমেন্টস আসছে, রিকোয়েস্ট আসছিল যে জায়েদ খানকে কেন আনেন না। জি, তো আর কি বলবো, ভক্ত নাই তো এক শ্রেণীর বানানো। এরা কারা আপনার দৃষ্টিতে? এরা এদেরকে কেউ তৈরি করেছে। আমার যারা
আমাকে যারা অপছন্দ করে আমার কলিগরাই কেউ হয়তো বা, এবং এটা নির্বাচন থেকে বেশি শুরু হয়েছে, এই শিল্পী সমিতি নির্বাচন থেকে। ইলেকশনের কথা যেহেতু আসলো জাহিদ খান, আরো কি দুইটা প্রশ্ন আমি সম্পর্ক করে রাখি। বলেন। শিমু কি ওনার নাম চলচ্চিত্রে আমাদের অভিনেত্রী ছিল শিমু। এক্স্যাক্টলি, আপনার ঠিক ইলেকশনের আগ দিয়ে আমি তখন প্রচুর ফলো করতেছি, করোনাকালীন সময় কাজও তেমন হয় না, হোম অফিস করতেছি, ওইখানে দেখলাম ওনার মৃত্যুর পর জায়েদ খানকে একদম একদম আপনার নাম চলে আসছে, একটা গ্রুপ চলে গেছে অলরেডি তার বাসায়, যে জায়েদ খানকে দেখেছি শিমুর সাথে বাকবিতণ্ড হয়েছে এফডিসির বাইরে, তো ওনাকে আপনারা আসামি করেন। এবং তারা কিছু লিফলেট তৈরি করতেছিল, এগুলো লিফলেট ছাপায় সকালে, পরের দিন সকালে মানববন্ধন করবে এফডিসির গেটে, আমাকে অল প্রিপেয়ার্ড কিভাবে আমাকে নির্বাচন থেকে সরানো যায়। ফরচুনেটলি আনফরচুনেটলি ওটা রিভিল হলো, না হলে তো আল্লাহ তাআলা, আমি সততার সাথে আছি বলে, বাবা মার দোয়া আছে বলে তো আমাকে কিছু স্পর্শ করতে পারে না। আমার উপরে যে ধরনের ঝড় তারা দেওয়ার চেষ্টা করেছে, মানে একটা কোনো শিল্পীর জন্য এগুলো, মানে এটা কোনো রাজনৈতিক লোকের উপরে দেয় না। ধরেন আমার নামে বেনামে নামে বিভিন্ন জায়গায় চিঠি, উল্টা পাল্টা বহুত কিছু, ইন্ডাস্ট্রি কিছু লোকজন, সিরিয়াস এলিগেশন প্রচুর। আপনারা যারা শোবিজের মানুষ, চিন্তা করেন, বড় ফ্রেমের মানুষ, আপনাদেরকে তো আমরা জানি অনেক মানবিক এবং খুব সেনসিটিভ, মানে হত্যার মতো ব্যাপারে আমার জড়াই দিতেছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। যদি তারা, আর শিওর যে আপনি আপনার যারা কম্পিটিটর, যারা প্রতিদ্বন্দ্বী ছিল ইলেকশনে, তারাই এই গ্রুপ, আমার শত্রু সিনেমার লোকজনই, বাইরের কেউ না। সিনেমার লোকজন নাকি ইলেকশনের যারা, ওই তো এটা তারা তো সিনেমারই তো। এক্স্যাক্টলি ইট ইজ, বাট সিনেমার লোক বলতে মানে একদম ওভারঅল হয়ে যায়, সবাই না, স্পেসিফিক্যালি কিছু লোক নির্বাচন সংক্রান্ত, যারা এই নিপুণকে বিভিন্ন সংগঠনের কিছু লোক সহযোগিতা করছে, এই কয়েকজন, হাতে গোনা 8-10 জন, এরাই। কিন্তু নায়ক ইলিয়াস কাঞ্চন, ওর ব্যক্তি যে ইমেজ আমরা দেখি আমাদের নিজেই নষ্ট করে ফেলেছে সামনে, সো উনি কি ফাদারলি অ্যাটিটিউড নিয়ে জিনিসগুলোকে, ওনাকে তো বলে যে উনি নিরাপদ সড়ক একটা জিনিস, আমাদের সিনিয়র সম্মানিত মানুষ, বাট উনি অসম্মানিত জায়গাতে নাই। উনি নিরাপদ সড়ক নিয়ে অনেক কথা বলে, অনেক আইন মেনে চলবেন, অনেক নামাজি, অনেক ধার্মিক, কিন্তু কি করছে, নিপুণের মতো একটা অনির্বাচিত লোককে পাশে নিয়ে এসে সভা পরিচালনা করে, বলেও না যে না কেউ আসবে না, আমার এজিএস চালাবে, কিংবা কোর্টের পূর্ণাঙ্গ রায় দেখতে চাই, কিছু না। উনি একটা পক্ষের হয়ে গেছে। ওনার মতো লোক কি পেয়েছে নির্বাচনে এসে? কি দরকার ছিল? আপনাকে আমি সম্মান করে ওনার পা ধরে সালাম করতাম, দরজা খুলে দিতাম, গাড়ি খুলে, সেই সম্মানটা তো উনি নিজে নষ্ট করছে। কাঞ্চন ভাই কি আছে ওনার সম্মান? শিল্পী সমিতি দিয়ে তো বুঝাই দিয়েছে উনি কতটা আইন ভাঙতে পারে এবং কতটা অন্যায় করতে পারে। উনি হ্যান্ডেল করলে আজকে এত ঝামেলা হয় শিল্পী সমিতিতে? কথাই তো রাখতে পারেনি উনি। নিপুণের প্রেসিডেন্ট হয়ে বসে আছে। ওই সময়টা তো অবশ্য নায়িকা পপির প্রসঙ্গ খুব ঘুরে ফিরে আসছিল। আপনি কি, এইটা তো আসলে পপির বিষয়টা এরা একে সাজায় টাজায় আর কি কিছু বলাইছে, কোনো ওই যে লাদেন যেমন পালিয়েছিল কোনো দুর্গম গুহ থেকে, এরপর তো খুঁজে পাই না। আমি তো মনে করেছি যে নির্বাচনে ভোট দিতে আসবে, তখন জিজ্ঞেস করবো ভোট দিতেও তো আসেনি, তাহলে চিন্তা করেন কতটা সত্যবাদী এরা। আমি তো ওপেন ছিলাম সব জায়গায়, আমার তো কোনো কিছু নিয়ে ভয় নেই। আমার তেমন আরেকটা ফ্রাস্ট্রেশন খুব আমার সম্পর্কে হচ্ছে, সবাই শুধু বানায়, কোনো প্রমাণ নেই, বিকজ আমি কিছু করি নেই। এরা ম্যান মেড, ইউটিউব দিয়ে লোক দিয়ে আমাকে গালিগালাজ, যায় দেই খারাপ, মানে মানুষের কাছে একটা নেগেটিভিটি ভাবে উপস্থাপন করছে এই নির্বাচনের সময়। নিপুণদের এই গ্রুপ ট্রুপে এরা মিলে একটা, এর কোনো সত্যতা নেই কোথাও। আমি ভালো সিনেমা না করলে আমার ছবি মানুষ দেখবে না, দ্যাটস ইট। আমি যেমন শাহরুখ খানের ছবি দেখি, সালমান খানের ছবি দেখি, এই জন্য আমি শাহরুখ খানকে গালি দেবো? জায়েদ খানকে পছন্দ না হলে জায়েদ খানের ছবি আপনারা এড়িয়ে যান। তার ব্যক্তি জিনিস নিয়ে মিথ্যা তথ্য দিয়ে এই গালিগালাজ করে, এইটা ওইটা করে, এটা সব ম্যান মেড, এর কোনো প্রমাণ নাই তো। এর চেয়ে অনেক বেশি অনেক শিল্পীরা করে, তাদের নিয়ে এত মাথা ব্যথা নেই, আমাকে নিয়ে এত বেশি মাথা ব্যথা সব। তবে ওই সময়টাতে একটা জিনিস, আমরা দর্শক যারা আপনাকে দিয়ে আপনার ওই পরিস্থিতিগুলো দেখতেছিলাম, ওটা তো একদম টক অফ দ্য কান্ট্রি ছিল অ্যাকচুয়ালি, এবং করোনার সময় মানুষের কাজকাম একটু কম ছিল দেখে অনেক বেশি ইনভলভ। কিন্তু এগুলো কেউ বলে না যে করোনাকালীন সময় সবাই যখন, না ওই প্রসঙ্গেই আসার চেষ্টা করতেছি, তখন যারা একটু পিছিয়ে থাকা মানুষজন, একটু নিরন্তর খেটে খাওয়া টাইপ মানুষজন, বাট চলচ্চিত্র শিল্পী সমিতি যারা সদস্য, তাদের যে আহাজারি, তাদের যে দীর্ঘ নিঃশ্বাস, বুক ফাটা আর্তনাদ, জায়েদ আমাদেরকে এই সদস্যপদ থেকে দূরে রেখেছে, আমরা ফাইট করতেছি কোর্টে, এই জিনিসগুলোকে আপনি কিভাবে পর্যালোচনা করেন? লাভগুরুর যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে কি আপনার একার প্ল্যানিং হচ্ছে না সবাই মিলেই প্ল্যানিং করছেন? এটা ইজ অফকোর্স টিম। শিল্পী সমিতিও তো টিম। শিল্পী সমিতি 21 জনের কমিটি। জায়েদ খানকে তো ইচ্ছে করে টার্গেট বানানো হয়েছে। জায়েদ খান ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে তাই না, কোনো ইনফ্লুয়েন্স করে না। মিশা সওদাগর, আমাদের প্রেসিডেন্ট মিশা সওদাগর ঈদের অনুষ্ঠানে বলেছে জায়েদের একটা সদস্য নেওয়ারও ক্ষমতা নাই, একটা সদস্য বাদ দেওয়ারও ক্ষমতা নেই। এটা কমিটি কাজ করেছে। এটা ইলিয়াস কাঞ্চন সাহেবের সিগনেচার সেখানে আছে, রিয়াজ সাহেবের আছে, এই নিপুণের আছে, এই মিশা ভাইয়ের আছে, আমার আছে, সব মিলে যাচাই বাছাই করেই তাদেরকে সহযোগী শিল্পী করা হয়েছে, বাদ দেওয়া হয়নি। মনে হয়েছে চায়ের দোকানদার, মদ বিক্রি করে, চুল কাটে, এরা কেন শিল্পী হবে? যেখানে রাজ্জাক, ফারুক, আলমগীর এরা শিল্পী। শিল্পীর তো একটা ক্যাটাগরি থাকবে।
এই জন্যই তাদেরকে সহযোগী করা হয়েছিল। যারা মিছিল করে দেখেন তো কোন সিনেমা এদের কয়জনকে দেখছেন? 8-10 জনকেই সামনে এনে ব্যানার ধরিয়ে এদেরকে দিয়ে মিছিল করায়, এদেরকেই জায়েদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। মানে মনে ব্যাপারটা এমন যেন জায়েদ খান একা করছে, আসলে তো জায়েদ খান একা করেনি। সবাই একটা সমিতি 21 জনের কমিটির সিগনেচারে হয়, এটা নিয়ে জেনারেল মিটিংয়ে পাস, এদেরকে যে সহযোগী করা হয়েছিল ওটা জেনারেল মিটিংয়ে পাস করা হয়েছিল, সবাই হাত তুলে পাস করছে। জায়েদ খান একা কেন ওটা বলি হবে? আপনি বলো, উত্তর আপনাকে দিলাম আজকে। ওটার মোটিভ ছিল এটা যেটা আপনি বলবার চেষ্টা করছেন, যে যারা চুল কাটে, যারা নরমালি জুতা সেলাই করতেছে, তারাও শিল্পী। অনেকে তারা কেন ওই শিল্পীর অংশ? আমার ড্রাইভার 21 ছবিতে অভিনয় করছে। আচ্ছা আচ্ছা, ও কেন শিল্পী হবে? এখন আপনি তো অনেকদিন ধরে করছেন দেখে আপনার অনুষ্ঠান আপনি উপস্থাপনা করছেন, আপনার ড্রাইভারকে এসে বসে আমাকে দিয়ে উপস্থাপনা করবেন হবে? এই লাভগুরু যে অনুষ্ঠান নাম করেছেন এটার কি সেই মর্যাদা থাকবে? আমি কি করেছি আমি জানি না, বাট জায়েদ খান যতবার লাভগুরুর কথাটা মেনশন করলো আমার মনে হয় এবার আমার আপনি তো এড়িয়ে যেতে পারবেন না। ইউ শুড অ্যানসার মাই কোশ্চেন। আই অ্যাকনলেজ যে হ্যাঁ, যদি তার সেই প্রতিভা না থাকে কেন আমি আমার চেয়ারটা স্যাক্রিফাইস করব। দ্যাটস রাইট। কারণ পিপল যে এরকম ইনফ্লুয়েন্স, মানে এরকম ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, কিছু জানতে হবে। আপনি তো আমার সম্পর্কে অনেক গবেষণা করে এখানে বসছেন। এক্স্যাক্টলি ইট ইজ। তাহলে ও তো গবেষণা না করে ওকে বসিয়ে দেন, কিছুই জানবেন না। তো আমার ড্রাইভার 21-20 ছবিতে আমার দরজা খুলছে, স্যার নামেন। ওকেও যদি আমি মেম্বার করি তাহলে সেই শিল্পীদের মর্যাদা কোথায় থাকবে? আজকে জায়েদ খানের যে মর্যাদা নিয়ে এখানে বসিয়েছেন, আমার যারা অন্য যারা আমি যে বলি যারা জুনিয়র শিল্পী, তাদেরকে নিশ্চয়ই আপনি আনার জন্য অস্থির থাকবেন না। যেখানে রাজ্জাক, ফারুক, কবরী শিল্পী, শিল্পী মানে কি একটা তারকা, সেখানে দুইটা জায়গাতে একটা অ্যাপ্রিশিয়েট করতেই চাই আপনাকে, সেটা হচ্ছে যে আপনি সিনিয়র আর্টিস্টদেরকে এফডিসি মুখী করার পিছনে ভালো ভূমিকা রেখেছেন। একজন আছে সিনিয়র আর্টিস্ট দারুণভাবে উচ্ছ্বসিত। গত 1.5 বছরে কি একজন এখন এফডিসিতে আছেন? নাই। কেন নাই? বিকজ তাদেরকে ওইভাবে আনতে পারে না, সাংগঠনিক ক্ষমতা সবার থাকে না। তুমি পর্দায় সফল হলেই যে এখানে তুমি সংগঠনে সফল হবার নয়, নাথিং লাইক দ্যাট। সংগঠনের সফলতা অন্য জিনিস, সংগঠনের সফলতা সবার থাকে না। এক্স্যাক্টলি। সো আমরা নায়কের কথা তো বলছিলাম জায়েদ খান, এবং সেই সাথে নেতা হিসেবে বা সংগঠক হিসেবে তার বিভিন্ন প্রসঙ্গগুলো উঠে আসলো, এবং আমরা অন্য প্রসঙ্গে এই অনুষ্ঠানে মানে অনুষ্ঠান না মানে এই প্রসঙ্গের একটা ছেলে অসফল এবং অসত্য এবং অসৎ হলে 3 বার পরপর নির্বাচিত শিল্পীদের ভোটে কোনোদিন নেতা হতে পারে না। আর সিনিয়ররা তাকে দীপজল ভাই, রুবেল ভাই স্টেট বলছে, তুই অসৎ কিছু দেখলে তোর সাথে থাকতাম না। রোজিন আপার মতো মানুষ, সুচরিতা আপার মানুষ, অরুণা বিশ্বাসের মতো মানুষ, আলীরাজের মতো মানুষ, মৌসুমী ম্যাডামের মতো মানুষ সব আমার সাথে প্যানেল করেছে। হোয়াই? উত্তর দেন আমাকে। এটা আপনি যখন কোয়েশ্চেনটা আমাকে করলেন তখন আমার ওই তথ্যটা মনে পড়ছে। এবার হয়তো 176-173 ভোট, 63 ভোটের ডিফারেন্স ছিল, বাট তার আগের বার 265 আর 185 এরকম ডিফারেন্স ছিল। ইটস এ বিগ মার্জিন। আপনি এই সমিতিকে নেতৃত্ব দিয়েছেন। বাট কাউন্টার কথা অনেকেই বলে যে হ্যাঁ, সে ইলেক্টেড, সে নির্বাচিত হয়েছে তো বটে, বিং জেনারেল সেক্রেটারি, কিন্তু পাশাপাশি সে যেভাবে সংগঠনকে চালিয়েছে, সংগঠনকে যা করার কথা ছিল যা করেনি সে, এবং ওইটাকে পুঁজি করে সে যে ধরনের ক্ষমতার অপব্যবহার করেছে, সেই কারণে আমাদের তাকে শুধুমাত্র চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে না, ওকে এফডিসি থেকে জায়েদ খান মুক্ত এফডিসিকে রাখতে হবে। মানে জায়েদ খান মুক্ত এফডিসি রেখে কি হয়েছে? আপনি তো জান না, আপনি কতটুকু দেখতে পারেন? না, আমি বাইরে থেকে বুঝতে পারি না। শিল্পীরা আমার সাথে কথা বলে না, যোগাযোগ করে না। 3 টার্ম আমি, তবে আপনাকে যাওয়ার জন্য আপনার কম্পিটিটর যিনি ছিলেন নিপুণ আক্তার বারবার অনুরোধ করেছে যে প্লিজ কাম, এবং বলার সময় ওইটাই বলেছে যে আপনি যদি বোরকা পরে আসেন তাহলে ভালো হয়, লজ্জা যদি করে আসতে। এটা তো আপনি আপনার জায়গা থেকে বললেন, আপনি যা নিউজে দেখেছেন, ভিতরের খবর তো আপনি জানেন। নিপুণ আক্তারের মুখে শোনা এটা। ওই তো বললাম যে আপনি তো খবরের মানে আমি ম্যাগাজিন বা ইনফরমেশন ভাবে ম্যাগাজিনের খবর না, আমি নিতে হবে তার স্টেটমেন্ট নিয়েছি। না, তার স্টেটমেন্ট নিলে ভিতরে কি সেই খবরটা নিতে হবে? আপনি যখন অ্যানালাইসিস করবেন ভিতরে যেতে হবে। ভিতরের খবরটা প্লিজ। আপনি ভিতরে যদি না যান আপনি তো কোনো খবর জানবেন। ভিতরের খবরটা যদি শেয়ার। ভিতরের খবরটা হচ্ছে যে একজন মানুষ অনির্বাচিত, একজন মানুষ অবৈধভাবে বসছে, সেই মানুষ কি বললো, সেই মানুষ কিভাবে ডাকলো, এটা তো বিগ মার্জিন না। বিগ মার্জিন হচ্ছে আমি যাচ্ছি না, আমাকে কে ডাকলো কে না ডাকলো, আমি কারো কথায় বা না কথায় তো যাওয়ার মানুষ না। আমি হচ্ছে এটা এফডিসির সরকারি সংগঠন, সরকারি জায়গা, এফডিসির সরকারি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর তৈরি। যাওয়া না, আমি ডাবিং করতে গিয়েছি না, এর মধ্যে কিছু মানুষগুলোকে আর ভালো লাগে না যারা এই নোংরামিটা করে। আমি নোংরা পরিবেশে বেড়ে উঠিনি কখনো, আমি এড়িয়ে চলার চেষ্টা করি। সাইকিয়াট্রিস্টরা বলবে, দেখবেন যারা নেগেটিভিটি নোংরা মানুষের সাথে এড়িয়ে চলে তারা ভালো থাকে। ভালো ফ্রিজে যখন ভালো খাবারের মধ্যে পচা খাবারের গন্ধ হয়ে যায়, পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়।
একদমই তাই। এবং যে পরিমাণ টক্সিক যে কথাটা আপনি বলছিলেন, এই টক্সিকেশন থেকে বের হওয়ার জন্যই আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু মানুষ আসুক যাদেরকে দেখলে মানুষ আনন্দ পায়, এনার্জি পায়, এবং ফুল অন এনার্জি আজকে এতে সময় স্টুডিও লাভগুলোর এই ক্যানভাসে এবং মুখোমুখি জনতার আমাদের নায়ক জায়েদ খান। আপনার কথা বলছিলেন এবং সায়ন্তিকার কথা মাথায় ঘুরছিল, এটা খুব আমার খেলো মনে হয়েছে এবং প্রেস্টিজেও লেগেছে। উই আর অলসো বিলংসিং বাংলাদেশ, এটা আমাদের একটা প্রাইডের জায়গা, আমাদের দেশ। সেখানে সায়ন্তিকা বলেছে যে একটা যে কোরিওগ্রাফার সে তো হাত ধরে একটা মুদ্রার জন্য হয়তো অ্যাপ্রোচ করলে করতেও পারে, সেটার জন্য সে শুটিং স্পট ছেড়ে চলে গেছে। বাট কথাটা ঘুরতে ঘুরতে যেহেতু আপনার নাম এখানে আছে, মানে সিচুয়েশনটা কোন জায়গায় গেছে দেখেন, ঘুরতে ঘুরতে পরিস্থিতি এমন আসছে যে জায়েদ খান তার সাথে এক্সট্রা টাইম কাটিয়েছে হোটেলে। দিস ইজ দ্য থিং। এবং আপনি যদি আপনি কি আমাকে আজকে দেখেছেন এখানে শুধু নেগেটিভিটি প্রশ্নগুলো আমি শুধু এই কোশ্চেনগুলো শেষ করে আমি অন্য আলাপে যাব। আপনি তো শুধু নেগেটিভ নিয়ে আসেন আমার শুরু থেকে আমি দেখলাম। তো লাভগুলো তো ভালোবাসার বাদ দিয়ে আমি ভালোবাসাতে যাব। আমি জিনিস না, আপনি ভালোবাসাতে যাচ্ছেন না কিন্তু। আচ্ছা আমি যাব, আমার যাওয়ার আপনি উদ্দেশ্য সব ঘুরে ঘুরে টোকায় টোকায় নেগেটিভিটি প্রশ্নগুলো আমার জন্য রেডি করে রাখছেন, দেখলাম। না, এটা একটা ব্যাড ইন্টেনশন আপনার। না, আমার কোনো ব্যাড ইন্টেনশন তো আমি তাহলে এটা ক্লিয়ার করে তো আমি 100 জায়গায় করছি। আমি পুরো সংবাদ সম্মেলন করে এটাকে ক্লিয়ার করছি। আপনি ঘুরে ঘুরে কিন্তু নেগেটিভিটির মধ্যে আছেন। কিন্তু নেগেটিভিটি পাবলিসিটি, নেগেটিভিটি কোয়েশ্চেন কিন্তু আমাকে আপনাকে আছে নেগেটিভিটি করে দেবে। কিন্তু অলওয়েজ মনে রাখবেন, লাভগুরু নামটা কিন্তু ভালোবাসার জায়গা। আর যদি বলেন যে ক্রাইম পয়েন্ট, তাইলে ঠিক আছে। কারণ আপনি এমন ভাবে আমাকে লাভগুরুতে এনে যদি আমাকে নেগেটিভিটি গুলো প্রশ্ন করেন, মনে হবে এই একটা মুখোমুখি জনতা আপনাকেও বলেন, দায়িত্ব দেন যে আপনি আমাকে জনতাগুলো ক্লিয়ার করে দেন। তো আপনি নিজে নিজে তৈরি করেন। আমার উদ্দেশ্য কি ছিল তাহলে আমাকে ক্লিয়ার করতে দেন। আমার উদ্দেশ্য ছিল যে আমার অনুষ্ঠান কিন্তু হাফ পোর্শন পার করেছি। উদ্দেশ্য ছিল যে জিনিসগুলো ঘুরে আপনি কন্টিনিউ আমাকে নেগেটিভ কোশ্চেন করছেন, তো এটা আমার মাইন্ডকে নেগেটিভ করে দিচ্ছে। কিন্তু আমার পারসেপশন ক্লিয়ার। একটা কথা মনে রাখবেন, আপনি কোন ইন্টারভিউতে ডেকে যদি মানুষকে কন্টিনিউ নেগেটিভ কোশ্চেন করতে থাকেন, সে মানুষটা একসময় আপনার মধ্যে নেগেটিভ হয়ে যাবে। ইটস ট্রু। আমার পারসেপশন ক্লিয়ার করা যদি না, পৃথিবী থেকে তৈরি হয়নি। আপনি দুই একটা হঠাৎ করে নেগেটিভ কোশ্চেন করতে পারেন। ওকে, আমার হুট করে নেগেটিভ না, আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আপনি শুরু থেকে আমাদের একটা পজিটিভ দেখান দিকে। আমি উদ্দেশ্যে যাচ্ছি, আমার পারসেপশনটা ক্লিয়ার করা। আমার ঘটনা হলো গিয়ে ওইটা আমি শান্তিকার জিনিস আর 15 দিন আগে শেষ। একই চ্যাপ্টার নিয়ে কথা বলতে ভালো লাগে না, জিনিস আছে না। যেমন ধরেন বিষয়টা মিডিয়ার সিস্টেম ক্লিয়ার করে দিছি যে শান্তিকে কোথাও বলেনি যে আমি আমার কোরিওগ্রাফার হাত ধরার কারণে আমি চলে গেছি। মানুষ তো অর্ধেক নিউজ পড়ে, কেউ বাকিটা পড়ে না তো। বিকজ শান্তিকে আনন্দবাজারে কি বলছে, শান্তিকে তো এখানকার মেয়ে না, শান্তিকে আনন্দবাজারে কি বলছে সেটা তো দেখতে হবে। সেখানে সে কি বলেছে যে আমার সমস্যা প্রডিউসারের সাথে। তখন প্রডিউসার যখন তার আসল চেহারা বেরিয়ে আসলো, প্রডিউসার বাচ্চার জন্য বলো 4 ঘন্টা তারা ড্রেস চেঞ্জ করতে কি করছে। নায়ক নাকি 10 ঘন্টা থাকবে, তাতে আর কি যায় আসে? নায়ক নাকিরা তো একসঙ্গে থাকবে, এটা তো নিয়ম হওয়া উচিত। কিন্তু উনি যে প্রডিউসার যে টাকা পাঠানোর কথা ওনাকে, সেই টাকাটা যে উনি পাঠাচ্ছে না প্রডিউসার, যেটা তার ডেইলি বেসিসে যে লোকগুলো কাজ করে, সেই লোকগুলোকে টাকা 4 দিন ধরে, এগুলো তো আমি বলতেই চাই না যে হোটেল বিল আমি প্রায় অর্ধেক ক্লিয়ার করে আসছি। উনি যে টাকাটা দিয়েছিল হোটেল বিল সম্পূর্ণ হয়নি কক্সটুডে, সে টাকাটা আমি দিয়ে আসছি। তো একটা শিল্পীকে এনে আলটিমেটলি দেশের ক্ষতি হলো, শিল্পের ক্ষতি হলো। যতই আলোচনা হচ্ছে, ইন্ডিয়াতে যে আলোচনাটা হলো বা কলকাতা হচ্ছে, এটা কি দেশের জন্য সুখকর? অবশ্যই। অন্য একটা শিল্পী ভালো চোখে দেখবে এটাকে? অবশ্যই। বাংলাদেশের মানুষ হচ্ছে নিজে, মানে কিছু মানুষ বাঙালিরা মানে নিজে নষ্ট হয়ে পচে যেতেও রাজি আছে অন্যকে টানতে গিয়ে। পিছনে যে নিজেও কাদের মধ্যে ঢুকে গেছে। একটা লেখা কালকে পড়তেছিলাম যে তুমি যাকে নিচ থেকে টানে নিচে নামাচ্ছ, তুমি কিন্তু ভেবে নিও তুমি আগেই কিন্তু যে টানছে সে আগেই নিচে। নিচে টানছে কিভাবে? উপরের লোক তো নিচে নিয়ে মারতে পারে না, উপরের লোক তো উপরে টানবে, আর নিচের লোক তো নিচে টানবে। একদমই তাই। তো এই জিনিসগুলো সুখকর না। একটা মেয়ে কাজ করতে আসছে, তাকে সুন্দরভাবে বিদায় দেওয়া, বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাওয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট আসছে, তাকে প্রধানমন্ত্রী নদীতে ঘুরিয়েছে, চা খেয়েছে, সে মুড়ি মাখা খেয়েছে, সে দোতারা বাজানো গানের বাসায় গেছে, সেটা সুন্দর ধারণা নিয়ে গেল। আর উনি যাওয়ার সময় যদি রাস্তার মধ্যে অনেক ইট মারতো কেউ বা ঢিল মারতো, এটা ভালো হতো নিশ্চয়ই না। তো শিল্পী আসছে, তাকে সুন্দর শিল্পী উপায়ে তাকে বিদায় দেওয়া, এটা বাংলাদেশের মানুষের দায়িত্ব। আমি শিল্পীদের নেতা ছিলাম বলে এটা আমি মেনটেন করেছি। প্রডিউসার ব্যর্থ। প্রডিউসার শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিল? অসৎ লোকের শেষ অস্ত্র হচ্ছে অশ্লীল বাক্য। অশ্লীল বাক্য। যখন প্রডিউসার কোনো কথাই খুঁজে পাচ্ছিল না যে উনি ঝামেলা করছে, আসলে তো বেসিক্যালি উনি ঝামেলা করছে, উনি দ্য মেইন ম্যান। এই কথাগুলো বলবে পরিচালক যে আমি ঠিকভাবে শুটিং করতে পারি নাই। ওকে, আজকে এখানে আসলে আমি আসছি, যিনি এটা আমাকে এনেছেন প্রোগ্রামের প্রডিউসার, উনি হয়তো সমস্যা হলে বলবে, উপস্থাপক অনেক কিছু বলতে পারবেন না, না বলার রাইট না, সে অ্যাপয়েন্টেড। একদমই তাই। প্রডিউসার বলবে যে জায়েদ ভাই টাইম মতো আসেনি, আমার অনেকটা টাইম খেয়ে ফেলছে, আমার এটা করছে, এটা বলতে পারে, তার রাইট আছে, বিকজ হি হায়ার্ড মি।
প্রডিউসার হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, পরিচালক সব কিছু। পরিচালক সমস্যা হলে বলবে শিল্পীদের কথা। আমরা সারা জীবন দেখেছি পরিচালক বলছে যে আমার ভালো কাজ করতে পারিনি, ওই ঝামেলা করছে। আবার প্রযোজক এসে কথা বলতেছে, আর এটা আনারই প্রযোজক যে কখনো সিনেমা বানায়নি, এর আগে 2 দিনের নাটক তৈরি করছে, 2-3 দিন করে বন্ধ করে দিছে। সে একটা কথা বলল, একটা অবাক করা ব্যাপার, ডিরেক্টরের প্রসঙ্গ কোথাও আসতেছে না। যে আলাপ আমি কখনো প্রোডিউসারকে এতগুলো কথা বলতে দেখিনি আমরা। সবাই বলে প্রোডিউসার এত কথা বলবে কেন? প্রোডিউসার তো টাকা দিবে, উনি শুটিংটা বুঝে আপনি যে বলেন বাজার টাজার করে দাও, এগুলো তো উনি বাজার করতেছে, উনি লোক নিয়ে গেছে ওখানে। মালিক আফসারই বলছিলেন তো রাজকীয় পেশা, ওখানে প্রোডিউসার আমি কেন লেক্সাস বিচার ছোট কলা খেয়ে আমি এই ইন্ডিয়ান শিল্পী কি মানে কলকাতা শিল্পী কি ধরে ভেবে গেল আমাদেরকে যে এইভাবে সিনেমা হয়। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। ওকে, আর অনেক কিছু মিডিয়ার সৃষ্টি হয়, যেমন ধরেন এই জিনিসটা বোঝান তো যে আমার একটা ছবি দিয়ে একটা ভালো অনলাইন লিখছে, অনাকাঙ্ক্ষিত স্পর্শ করায় চলে গেলেন শান্তিকে। কোরিওগ্রাফের প্রসঙ্গ আসলোই না ওখানে, মনে করছে জায়েদ খানের অনাকাঙ্ক্ষিত প্রসঙ্গ তবে মানুষ ভিতরে দেখবে। এই জন্য তো মানুষ আমাকে বলতেছে, তোমার দিয়ে আমাকে অনেক মেয়ে বলতেছে আপনাকে তো ভালো জানতাম। মানে চিন্তা করেন, এগুলো তো সেটাই যদি হয় তাহলে শান্তিকে যাওয়ার সময় এয়ারপোর্টে আমার সাথে দ্বিতীয় ছবি সাইন করে গেল, সবচেয়ে বড় প্রমাণ। কিচ্ছু নেই আগামাথা মাথায় এদের, অনলাইন ভিউ এগুলোর পিছনে ছুটতে থাকে সবাই। কোনো নেগেটিভ নিউজ করা যায় এগুলোর মধ্যে, সত্য নিউজ অনেকটাই নেই। ওয়াসিম আকরাম পাকিস্তানের ক্রিকেটার, আজকে কালকে ওনার একটা স্ট্যাটাস দেখতেছিলাম যে অনলাইন বা ইউটিউবে কিছু নির্ভর করে কোনো নিউজ বিশ্বাস করবেন না, যাতে আপনার সম্মান, আপনার জায়গা নষ্ট হয়ে যাবে, এবং এরা ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু করে। উনি দেখতেছিলাম কালকে, এটা শুধু ভিউ বাড়ানোর জন্য। কি করবে ভিতরে কিছু না, এটা হেডলাইন এমন দিয়ে দেবে। ওকে, আমার আসলে ঠিক যে মুখোমুখি জনতার এই পার্টি আমার চিন্তায় ছিল যে যেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, এগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। আমি 100 চ্যানেল ডেকে ইন্টারভিউর মাধ্যমে সব ক্লিয়ার করে দিয়েছি। আমি এত কথা, আমি আসার পরে কিন্তু কোনো সিনেমা প্রডিউসার সম্পর্কে আমি এত কথা বলি নাই কোনোদিন। একদমই। কিন্তু উনি যখন আপনি তাও বলার কারণে উনি যখন চরিত্রের উপর হাত তুললেন, শান্তি কত স্পেশাল কথা বলছে দেখেন। এরা আসলে প্রফেশনাল শিল্পী। আনন্দবাজারকে বলছে হিরোকে নিয়ে কি কথা উঠলো না উঠলো এগুলো আমি কেয়ার করি না, বিকজ আমি জানি আমি কি আর সত্যিটা কি। আর হিরোর সাথে হিরোইন ঘন্টা পর ঘন্টা সময় কাটাবেন, কার কথা বলার কি আছে? আপনি তো আপনার সিনেমার ক্ষতি করেছেন, আপনি টাকা দেননি নায়িকাকে ঠিক মতো। ইনফ্যাক্ট আপনাদের ওয়ার্কশপ এবং গ্রুমিং এ তো এই সুযোগটা তৈরি করে দেওয়া হয় যাতে কেমিস্ট্রিটা অনেক ভালো কাজ হয়ে যায়, দারুণ ভাবে ওটা রিপ্রেজেন্টেশন। 7:50 মধ্যে সকাল ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, কেন ইমাজিন। ওকে, আমরা এই ডিসকাশন থেকে বের হচ্ছি, বাট আসলে এটা প্ল্যান ছিল যে আমাদের এই প্রোগ্রামে যে জিনিসগুলো বিচ্ছিন্নভাবে আলোচনা হোক সেটা আমি আসছি প্লিজ আমাকে সুযোগ দেওয়া ওই জায়গায় আসার। যেহেতু প্রিভিয়াসলি নোন আমার ব্রাদার, এবং আমি বলছিলাম যে আমার কোনো প্ল্যানিং নাই, বাট আমি এটা ভাবছিলাম যে আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হয়, অনেকে চোখে পড়তেছে বা পড়তেছে না, আমার এখানে করলেই যে বেশি পড়বে তা না, সেই জিনিসগুলো একটা ছোট্ট রিক্যাপ করব। বাট এবার আমি মেন উদ্দেশ্যে যাচ্ছি, যে কারণে আমি আজকে আপনাকে গেস্ট হিসাবে নিয়ে এসেছি। আমার ফার্স্ট অ্যাপ্রোচ আপনাকে ঘিরে, ইটস মাই ওপিনিয়ন, আমি ভুলও হতে পারি, যতটুকু জীবনকে কাছ থেকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি। আপনি ব্যক্তি মানুষ, আপনার অসম্ভব সাহস আমার মনে হয়, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের সমাজে ট্যাবু ভাঙার মতো সাহস খুব বেশি মানুষের থাকে না। আপনি ফার্স্ট ট্যাবু ভেঙেছেন যখন যে মানুষটার বিসিএস ক্যাডার হওয়ার দুর্দান্ত সুযোগ ছিল, 98-99 সেশনের আপনাদের বন্ধুবান্ধবরাই কিন্তু এখন দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ক্যাডার হয়ে। আপনার প্রথমে সিটি কলেজ, দেন ঢাকা ইউনিভার্সিটি, এত দারুণ আপনার সুযোগ ছিল, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কিন্তু আপনি ওইদিকে না গিয়ে স্ট্রেট, তখন কিন্তু সিনেমার অবস্থা খুব বেশি ভালো না, অশ্লীলতার যুগ চলছে, একদমই পুরো হার্ডকোর অশ্লীলতার মধ্যে সিনেমা। ঠিক সেই সময় আপনি নায়ক হওয়ার জন্য সাহস করে টিচারের সামনে বলেই দিলেন, এবং আপনার যে পরিবার আপনি বিলংস করেন, আপনার বাবা মা এবং যে ধরনের তাদের ধর্মীয় এবং পারিবারিক পরিমণ্ডল, সেটাও দারুণভাবে সাংঘর্ষিক। এই সাহস, স্বপ্নের পেছনে ছোটার এই সাহস খুব কম মানুষই দেখাতে পারে এই সমাজে থেকে। আপনার ভিতরে কি ধরনের আর্জ কাজ করে এটার জন্য, যেটা আমরা অনেকেই স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করি, যেটা আপনি? আমার মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাস, সততা, স্বচ্ছতা আর পরিশ্রম কাজ করে। এই 4টা সম্মিলন যার মধ্যে থাকবে তাকে আটকানো টাফ। আমাকে এই সিনেমার লোকজন অনেক টেনে নাড়ার চেষ্টা করছে, আমাকে বয়কট, এই সেই। আমি আলোচনায় যেতে না, আমি কথা আসছে, আপনি আলোচনা দরকার নেই, আমাকে বললে আমার তো শুনতে হবে। আমি কোথা থেকে পেলাম? অনেক কিছু করার চেষ্টা করেছে, বিকজ আমাকে পিছন থেকে ধরে রাখতে পারেনি। বিকজ কেন পারেনি? আমার সততার কারণে। মানুষ তখনই বোল্ডনেস নিয়ে কথা বলতে পারে যখন তার মধ্যে সততা থাকে। সততাভাবে যখন আপনি কোনো কাজ করবেন, আপনি জোরে কথা বলতে পারবেন। আমাকে নিয়ে এত কিছু, কোনো কিছুর প্রমাণ নেই, সবার মুখে বানানো, এটা প্রুফ নাই যে আমি এক জায়গায় বিয়ে করে রেখে আসছি, 2টা বাচ্চা আছে সেখানে। এমন কোনো প্রমাণ নেই আমি কারো টাকা মেরে দিয়ে এসছি। এমন কোনো প্রমাণ নাই
আমি কারো জমি জমা দখল করে নিয়েছি। আমি লাইফে কোনোদিন অ্যালকোহল টাচ করিনি, আমি লাইফে কোনোদিন স্মোক করিনি। এটা অনেক বড় দিক আমার, এটা অনেকেই পারবে না এই লাইনে থেকে। একদম তাই। বাট আই ডিড ইট, আমি করেছি। পৃথিবীর এত দেশ ঘুরেছি, কেউ আমাকে কোনো স্পর্শ করাতে পারেনি কখনো। আমি নিয়মিত নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি মরতে হবে। আমি ঠিকই কানে দুল পড়ি, আমার চোখের উপর ইয়ারিংস করছি সিনেমার কারণে, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি, কোরআন পড়ি। আমি কোরআন খতম করছি, আবার কোরআন পড়ি বাসায় থাকি। তো এগুলো আমার শিল্পী সমিতির মধ্যে দেখবেন কোরআন শরীফটা এখনও যারা দেখা যায়, ওটা আমার কিনে রাখা। আমি কোরআন শরীফ পড়তাম ওখানে শুক্রবার নামাজ পড়ে। তো ধর্মকর্ম নিজের কাছে, এগুলো আমাকে সাহস। আপনার মেইন কোশ্চেন এখানে, মানুষ তো এক প্রশ্ন করলে অন্যদিকে চলে যায়, দেখবেন কিছু মানুষ আসলটা খুঁজে পাওয়া যায়। আমার কোশ্চেন যে স্বপ্নের পিছনে দৌড়ানো এইগুলোর দিকেই আমি সাহসটা, আমার এই সাহসটা আসছে। আমি একটা জিনিস পছন্দ, মানে কোনো টার্গেট করলে ওটা পেছনে লেগে থাকি, যত কষ্ট হোক পরিশ্রম করি। সততা, আমার হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা দিয়ে সব জয় করা সম্ভব। এটা কিন্তু যেহেতু আমাদের যারা প্রোগ্রাম লাভগুলো, এই প্রোগ্রাম প্রায় আমি 16-17 বছর কানেক্টেড, 18 থেকে 24 বছর বয়সীরাই বেশি কানেক্টেড থাকে সব প্রোগ্রামের সাথে। এটার অনেকেই কিন্তু প্রতিদিন আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন চেঞ্জ করতে আমরা পারি না। স্বপ্ন দেখলেই স্বপ্ন বাস্তব হবে, কোনো ব্যাপারই না, লেগে থাকতে হবে। আপনার স্বপ্ন দিয়ে 10টা লাইনে দৌড়ে হবে না, তো একটা লাইনে থাকতে হবে। একটা জিনিস নিয়ে 10টা শাখা পোশাখা নিয়ে এলে কখনো কাজ হবে না, একটা শাখা পোশাখা থাকতে হবে। সততা নিয়ে, পরিশ্রম নিয়ে, অনেস্টি নিয়ে আগালে কেউকে আল্লাহ তাআলা বিমুখ করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওই ততক্ষণ পর্যন্ত আমি ওই ভাগ্য উন্নয়ন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছে। যখন আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটবেন, আপনি কষ্ট করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবে। আর রিজিক তো উনি নির্ধারিত, উনি যেখানে যারা নির্ধারণ করেন ওখানে আপনি জীবনে কষ্ট করেও পাবেন না। আবার হাত ঘুরে বসে থাকলেও কাজ হবে না। ডেসপারেটলি আপনার লেগে থাকার এই যে ব্যাপারটা, সেটা তো আমরা দেখতেছি। আমার বাবা মামার সাথে কথা বলেনি, আমার বড় ভাই পুলিশ অফিসার যে আমাকে টাকা দিয়ে ঢাকা শহরে পড়াশোনা করাতো, বোনের বাসাতে কেউ পছন্দ করেনি যে আমি সিনেমা লাইনে আসি। আমি আমার স্বপ্নে অটল ছিলাম, অন্য কোনো দিয়ে দৌড়িনি, চাকরি বাকরি কোনো কিছু। কত বড় বড় অফার ছিল, কোথাও যায়নি। আজকে কিছু মানুষের টলের শিকার, গালিগালাজ করতেছে ফ্যামিলি নিয়ে, মানে দ্বারা জড়েন কোনোদিন আমার কাছেও ফিরতে পারবেন না, আল্লাহ মাফ করুক। তারাও আমাকে নিয়ে মন্তব্য করতেছে, হাসি। আমার কমেন্ট বক্স আমি ওপেন করে রাখছি, যত বড় গালিগালাজ করো, মতামত দাও। মানুষের দেখছি শুধু কমেন্ট বক্সটা সব আমার বন্ধ করে রাখি, চালাও, করো না। তোমরা যত আমাকে জেলাস করো, প্রভাবিত করে না না না, কখনোই না। এরা আমাকে যত পড়িও না, এরা আমাকে যত গালিগালাজ করবে, যত আমাকে জেলাস করবে, আমি তত আল্লাহ আমাকে অত উপরে নিয়ে যাবে, আমি জানি। ঈর্ষা যাকে নিয়ে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঈর্ষা কম করছেন। ওই যে বুড়ির গল্পটা তো বেশি শুনি, হেরা পর্বতের গুহায় গিয়ে পালিয়েছে, কোথায় করেননি নবী করিম সাল্লাল্লাহু, তাকে নিয়ে তো জেলাস কম ছিল তার চাচারা ভাতিজারা। তো ওইটা আল্লাহ তাআলা বুঝিয়েছে, ভালো কাজ করলে তোমার পথে কাটা আসবে, বাধা আসবে। আর যারা করে না বুঝে করে, ওরা আমার কোনোদিন কাছেই আসেনি। গালি দিলে কেন ভাই, না অন্য একজন দেশের জন্য আমি দিলাম। ওকে, আপনার পার্সোনালিটি আরেকটা দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে পারিবারিক বন্ধন বা সামাজিক বন্ধন থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। আপনি সিরিয়াসলি, স্পেশালি আপনার বোনের ব্যাপারে আপনি অসম্ভব রকমের অ্যাটাচড। আপনার বোন রিলেটেড কিছু কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এবং আপনার যে কথা আমি বলছিলাম যে মিস্টার এম এ হক, যিনি এক্সপায়ার করার 1 বছরের মাথায় রত্নগর্ভা শহীদা হক, আপনার মা 2021 সনে এক্সপায়ার করেছেন। সো এই যে বন্ড, এই জিনিসটা আপনার পরিবার থেকেই প্রাপ্তি। সো এটা কিন্তু একটা কথা হচ্ছে, চ্যারিটি বিগিনস এট হোম। একদম তাই। পুঁথিগত শিক্ষা দিয়ে কিছু হবে না যদি আপনার পারিবারিক শিক্ষা না থাকে। 2 ভাই বড়, বোন বড়, ছোটবেলায় পড়াশোনা না করলে পিটাতো। কোনো মেয়ের বাসার সামনে থেকে সেজে পড়ে গেল, ভাইরা পিটাতো। ছোটবেলায় লুকায় যাত্রা দেখতে গিয়েছিলাম, আমার মেজো ভাই মেরে বের করে দিয়েছিল যাত্রার থেকে। সন্ধ্যা মাগরিবের নামাজের পর পড়তে বসতে হতো, নাহলে পিটানো। সকালে ফজরের নামাজ পড়তে বসতে হতো, নালিশ হলে কোথার থেকে পিটাতো। এই যে শাসন, এই শাসন একটা মানুষের জীবনে অনেক দরকার। আমি এই জন্য কিন্তু একা থাকি না, আমার বোনের সাথে থাকি শাসনে থাকার জন্য। এখন আমার বোন আমার মুখের গন্ধ শোকে আমি কিছু খেলাম কিনা, আমার বোন আমাকে দেখে রুমে আমি বাজে কিছু রাখছি কিনা, এটা দরকার। সুন্দর একটা পরিবারে জন্মাইছি আমি, লাকি, আমি সুন্দর পরিবার পাইছি। আমার বড় ভাই বোন সবাই ভালোবাসে আমাকে। মা আমাকে বলতো, আমি জন্মে তোমাকে গর্বে ধরেছি ঠিকই, তোমার বোন তোমাকে মানুষ করেছে। আমার বোন যখন ঢাকায় পড়াশোনা করে, আমি ছবি কেটে কেটে গেঞ্জি পাঠাতাম যে আমার এরকম গেঞ্জি নিয়ে আসতো।
বোন যখন প্রথম বিয়ে করে যখন ঢাকায় আসছে, ওই সাথে করে আমাকে সাথে করে নিয়ে গেছে। এই বড় বোন? এই বড় মানে মধুমিতা সিনেমার মধুমিতার পিছনে থাকতাম, হলের পেছনে এক রুমের বাসায় থাকতাম, কষ্ট একদম তাই। তো সেখান থেকে কষ্ট করে করে বাসে চলছি, কষ্ট করছি, স্ট্রাগল করছি। বোন দেখতাম যে না খাই আমার জন্য ফ্রিজে সন্তানের মতো খাবার রাখছে। বোন বড় একটা ছেলে একটা মেয়ে, বলে আমার 3টা সন্তান। এই জিনিসগুলো দারুণ প্রভাব না আপনার পার্সোনালিটির? প্রচণ্ড প্রভাব, যার কারণে আমি অন্যায় কিছু করি না। এবং একটা পারিবারিক শিক্ষা যার মধ্যে পারিবারিক বন্ধন থাকে, সে অনেক খারাপ কিছু করতে পারে না। আমি বললাম অনেক কিছু মানুষ আমাকে লেখে দেখে আমি হাসি, আমি তোরা তো আসলে আমাকে জানিস না আমার কাছ থেকে, এগুলো বলিস লিখিস অকারণে। কিন্তু এই কথাগুলো তো আপনি বলতে দেন না। আপনি তো আপনার সালমান খান যার আইডলের মতো ব্যাড বয় ইমেজ ধরে রাখতে চান বলে আমার মনে হয়। আপনি এখন মারেন আর ধরেন, আমার আপনাকে দেখে এইটাই আমার কথা হলো আপনি আমার কোয়েশ্চেন ক্লিয়ার আমার কথা হলো যে নেগেটিভ পাবলিসিটি থাকুক না, করে করেন নেগেটিভ পাবলিসিটি অলসো পাবলিসিটি, ওরা করুক না, কিছু অসুবিধা কি? আপনি ইন্টেনশনালি করেন বলে না, আমি ইন্টেনশনালি কিছু করি না ভাই, দূরই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ব্যাড আপনার আইডল যে সালমান, ওকে ইচ্ছা করে ওর যে ফাউন্ডেশনের বিং হিউম্যানের কন্ট্রিবিউশন ওইসব প্রসঙ্গ নিয়ে না, আসে না। বোম্বাইতে ওর মতো কেউ নেই, ওর মতো কেউ কিন্তু নেই। যে পরিমাণ কন্ট্রিবিউট কিন্তু আমি এই জিনিসগুলো আমি কিন্তু ইচ্ছাকৃত করি না, ট্রুলি বললাম, এটা আসলে তৈরি। তাহলে এই জিনিসগুলো কিন্তু কেউ আসে না কখনো কোনো ইন্টারভিউতে, কোনো জায়গাতে আমরা এই মানবিক জিনিসগুলো বলতে দেখতে চায় না, কেউ করতে চায় না, কেউ পড়তেও চায় না। ইল নিউজ রানসে অ্যাপেক। শান্তিকের সাথে হোটেল বিল দিয়েছি আমি, এত সুন্দর করে শান্তিকে আমার সম্পর্কে বলছে, এটা আমার কাছে কম আসছে। 4 ঘন্টা কি করছিল এটা আমার কাছে, আমার ইনবক্সে 10,000 লোক পাঠিয়েছে খামাখা। আচ্ছা, কেউ জিজ্ঞেসই করে না, জানতেই চায় না আপনার কাছে এগুলো? আমি কালকে যদি বলি আমি একটা মসজিদ উদ্বোধন করছি, এটা আমার ইনবক্সে আসবে না। আমি তো এতিমখানা করলাম কালকে, আসবে না। এই কারণে বলতেও চান না? না বলতে না, মানে আসবে না। ও আচ্ছা, কেউ করবে না, ওই কারণে আমরা দেখতে পাই না, দেখতে পান না, কেউ ছাপায় না। আর কালকে জায়েদ খান নায়িকার সাথে পাওয়া গেছে, হোটেলের মধ্যে দেখা গেছে। এইটা মোটামুটি সমস্ত হেডিং ফোন করে যাতে এ সম্পর্কে আপনি কিছু বলেন বলে এই মোটামুটি প্রতিযোগিতা লেগে যাবে। এবং এটা আমার ফ্যামিলির লোকজন ইনবক্সে পাঠায় অস্থির। আবার যারা খুব জেলাস তারা পাঠায় কী করলো জানেন? দেখেন যায় লোকদের কোনো খাওয়ালে কাজ নেই, এগুলো করতেছে, আসলে কিন্তু কিছুই না, আমাকে দিয়ে দেখালো যে আমি কিন্তু দেখছি, আমি সব বুঝি। কিছু সমাজের লোক আছে শুধু আপনার নেগেটিভিটিগুলো আপনাকে পাঠাবে আবার বোঝাবে যে আমি খুব ব্যথিত তোর এটা করছে, কিন্তু ও পাঠাইছি আপনি যেন দেখেন যে ও দেখছে জানানো বোঝানোর জন্য। আমি সব বুঝি, আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স ইন মাই মাইন্ড। হাসি কিচ্ছু না, আমি কোনোদিন কারোর পিছনে লাগি নাই, আমি কোনো কিছু কারোর পিছনে ষড়যন্ত্র করি নাই, আমি কখনো পিছনে মানে সময় নষ্ট করি না যে এর শত্রুতা করে একে পিছন থেকে টেনে আমি আমার সময় নষ্ট। ওকে যতটুকু নিয়ে ভাববো ততটুকু আমি নিজেকে নিয়ে ভাববো, ততক্ষণ আমি সামনে চলে যাবো খরগোশের মতো। আমার এই কচ্ছপের মতো সামনে যেতে চাই, খরগোশের মতো আগে যেতে চাই না। আর ধর্মের বাতি টিপিয়ে জ্বলে। 14 বছর ধরে আসি তো মিডিয়াতে আলোচনা, এখনো কত হিরো হিরোইন কোথায় হারিয়ে গেছে, আমি তো এখনো আসি। in 2006 এখন প্রায় 2023 15 বছর সামনের চেয়ে আগের চেয়ে তো পপুলারিটি ভালোবাসা শুরু হয়েছে। আজকে পপুলারিটি বাড়ছে আগের চেয়ে, মানুষ চিনে। লাভগুরু স্টুডিওতে জায়েদ খানকে নিতে চায়। It's not a big deal. না, you are coming, it's a big deal. না একদমই ফোন আসে তো যে টানেন না ওনাকে। এবং এখানকার যিনি প্রডিউসার উনি বলতেছিলেন যে ভাই আপনি একটা ছবি শেয়ার করার পরে মাই গুডনেস, তো নেগেটিভিটি হোক পজিটিভিটি মানুষ দেখতে চায়। তো না, পজিটিভিটি আপনি যেটা বললেন যে মানুষ কম দেখতে চায়, আপনি করলে হয়তো সেটা ফোকাসে আসে না। আরেকটা আপনার সম্বন্ধে আমার পজিটিভ যেটা পারসেপশন মনে হয় সেটা হচ্ছে যে মানে ভিতরের কথা বলবার যে সাহস। এই যে মেয়েদের যে ক্র্যাশ, সবাই জানে যে স্টারডাম যাদের আছে, যাদের অরা আছে, যাদের ক্যামেরা অন স্ক্রিন কেমিস্ট্রি বেটার, যাদের এ ধরনের ব্যাপার থাকলে তাদের মেয়েরা ক্র্যাশ থাকে। কিন্তু আপনি যত অবলীলা এবং সহজ সরলভাবে এই কথাগুলো বলতে পারেন, অনেকের পক্ষে কিন্তু বলা সম্ভবপর হয় না। অনেকে বলেন অনেক ডিপ্লোম্যাটিক অ্যানসার দেন, আমি ডিপ্লোম্যাটিক অ্যানসার দেই না, আমি স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাটস ইট। এটাই জায়েদ খান। জায়েদ খান কি তার আইডলের মতো শুধু এই নিয়ে কথা বলতে হবে আর শুনতে হবে, কখনো পাত্রস্থ হবে না? সেটা আল্লাহ তাআলা কবে লিখেছে উনি বলতে পারেন। বাবা মাই বউয়ের মুখ দেখতে পারেনি, আর কার জন্য? তাই তো ওনার অসম্ভব, স্পেশালি মায়ের খুব ইচ্ছা ছিল। তো আমার ঘটনা হলো যে খালাম্মা খুব চাইতে। এখন আমার ঘটনা হলো যে দেখি আল্লাহ তাআলা কি লিখছে, চোখটা একটু স্থির হোক। এখনো কি অস্থিরতা? অস্থির মানে ওই যে একটা আগুন মনে হলো, আবার একজনের কণ্ঠ ভালো লাগলো। না মানে এত দিন দিন তো সুন্দরী মেয়েদের সংখ্যা খুব বাড়ছে। ও আচ্ছা। তো এমন ভাবে চোখ চারিদিকে যায়, আটকায়, স্থির হচ্ছে না। এটা একটু স্থির হলে তখন না কোনো দিকে যাচ্ছে না, একজনকে নিয়ে থাকার চিন্তা ভাবনা করবো। একজনকে এনে কষ্ট দিয়ে ছাড়াছাড়ি হওয়া কি দরকার? কারণ ওই কমিটমেন্টটা তো সিরিয়াস কমিটমেন্ট হবে। এই ফ্যামিলিতে তো জন্মাইছে, একজনকে আনলে যে ছেড়ে দিতে পারবো না, সম্মানের সাথে করতে চাই, থাকতে চাই। এখন যখন বলবো যে একজনের সাথে আমি স্থির থাকতে পারতেছি, বাসায় ফিরে প্রতিদিন একজনকে দেখেই অভ্যস্ত থাকবো, এই মেন্টালিটিটা আনতে হবে। ওই মানসিক স্থিরতা দরকার।
ট্রুলি। তাহলে তো এটা একটা বিশাল প্রিপারেশনের ব্যাপার জাহিদ ভাই, জীবনে কোনোদিন শুনিনি এই কথা। প্রিপারেশন নিচ্ছি তো আমি, তাই করছি। এই যে একটা বিশাল গ্রুমিং বিয়ের আগে যে করতে হয়, এটাই তো কোনোদিন এইভাবে ভাবিনি। গ্রুমিং না করলে সমস্যা তো ভাই। ও তাই তো, চোখ তো অসুখী হবে সে, আপনি অসুখী বলছেন, আমরা বলি না, কিন্তু সব শিফট তো সবারই করে। হ্যাঁ, আমার চেয়ে জনপ্রিয় অনেক নায়করা আছে না, বা গায়করা আছে, কিন্তু অনেকে বলে না, ম্যাক্সিমাম তো বিবাহিত। নায়ক কেন গায়ক কেন, আমরা নর্মাল মানুষ, সবাই সংসার আছে ধরেন, কেউ বলতে পারবে না এরকম, কারণ সবাই পাসওয়ার্ড, কারো বউর কাছে, আর বউর পাসওয়ার্ড জামাইয়ের কাছে, তো ঝামেলা। আর আমি তো এসএমএস তো আমি বলতে আমার এসএমএস ইনবক্স দেখলে মাথা ঘুরবে। ট্রু তো, 100, 200, 500, 1000 এসএমএস একসঙ্গে চলে আসে পার ডে। তো এই এসএমএস গুলো আসলে আমি কেমন রিপ্লাই করবো? আমি তো রিপ্লাই করতে পারি না। আমি স্থির হতে চাই, চেষ্টা করছি। স্থির মানে যেভাবে আপনার এই দিককার বাড়তেছে, তাতে কি হয়েছে? আমি তো চরিত্রহীন না। না না, মানে যেভাবে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আহ্বান আসতেছে, আর এক সময় সমুদ্র থেকে একটু পানি নিয়ে ওটুকুই পকেটে ঢুকিয়ে রাখবো, যে পুরো সব পানি থেকে। তার সম্ভাবনা খুব কম আমার কাছে। Believe me, চারিদিকে একদম স্কার্ট কেউ নষ্টের মধ্যে, যারা একটু কম সুন্দর আপনার কারণে বোটক্স করাচ্ছে। যদি থেকে স্থির নাই, হ্যাঁ করলাম না বিয়ে, যা একটা জীবন। সব মেয়েরা, আপনি সালমান খানকে আপনি সব মেয়েরা বলতেছে যে তো প্লিজ প্লিজ একটা অনুরোধ, বিয়ে করেন, আপনি এমন থাকেন, এটা বলে ম্যাক্সিমাম। আপনি এইভাবে দেখতে চাই, এইভাবে থাকে না, মানে তাকে নিয়ে কল্পনা করতে সহজ যেন হয়, কল্পনাতে যেন কারো ভাগ না বসে। বাট আমরা চাইবো যে আপনার এই ক্ষেত্রে অন্তত আপনার আইডলকে একটু কম ফলো করেন, মানে আমি সালমান খানের কথা বলছি, কারণ মানুষ যেভাবে মেয়েরা সম্মানের, মেয়েদের কিন্তু আমার কাছে মেয়েদের অনেক সম্মানের, মেয়েদেরকে অনেক সম্মান করি, মেয়েদেরকে অনেক পছন্দ করি, ভালোবাসি। তারা মায়ের জাত, এটা সত্যি তো। দিন শেষে যতই বলেন, তারা কিন্তু জন্মদাতা, মানে জন্মদাত্রী, এটা ট্রু। তো তাদেরকে অস্বীকার করার উপায় নেই, সম্মানের। আপনার সাথে আপনার মায়ের যে অ্যাটাচমেন্ট, এগুলো মনে হয় আপনাকে মানসিকভাবে মানে পরিণত করতে বা প্রচন্ড, মানে আমি এদেরকে সম্মান করি। এবং বিশ্বাস করবেন, আমি যে আজকে এটা বললাম যে আমি শোরুমটা ফিতা কেটে উদ্বোধন করেছি, শুধু মেয়েটি কারণ অনেক কষ্ট করেছে, স্ট্রাগল করেছে। উনি একটা নিজে বলো, ভাই আমি সংসার স্যাক্রিফাইস করছি এটার জন্য, খুব মায়া লাগছে শুনে। আমি এতদিন বসে শুধু আপনাকে আমি চুজ করছি, একটু আপনি এনে দেন, করে দেন। আমি ওর জন্য করার চেষ্টা করেছি। সেই হাইপ, হিউজ রেসপন্স, হ্যাঁ, সেই হাইপ হচ্ছে, পুরো মার্কেট অন্যরকম হয়ে গেছে, সেটা ডিফারেন্ট থিং। বাট আমি চাই হোক এটা বড় কিছু, ভালো কিছু করুক, কেউ নারীরা এগিয়ে যাক। বাট স্টিল আমরা চাই, আপনি যে সম্পর্কের কথা বলছিলেন, ত্রয়ী সম্পর্ক আপনার এবং আপনার বাবা এবং আপনার মায়ের, আমরাও চাই যে ওরসে আপনার এবং আপনার ওয়াইফের ওরসে আপনার সন্তান আসুক। আমরা আসলেই জায়েদ খানের যুবরাজকে দেখতে পছন্দ করি। অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, বাট শেষ মুহূর্তে জায়েদ খানের কাছ থেকে শুধু একটু শুনতে চাইবো, অনেক ফিমেল ফলোয়ার স্পেশালি, আমরা যেহেতু এই রিলেটেড কথা বলছিলাম, আপনার বেসিক ক্রাইটেরিয়া কি, মেয়েদের মধ্যে কোন জিনিস আপনি মানে আপনার ভবিষ্যৎ যিনি, এইটা আসলে কি জানেন ভাই, এটা হচ্ছে মানে আপনার একটা পছন্দের ব্যাপার থাকে না, যে আমি তো আসলে বাহ্যিক একটা মানে চিন্তা করে অনেক কিছু বলতে পারি, বাট আমার মনে হয় যে এগুলো আসলে কপালের উপর ডিপেন্ড করে। অনেক মানুষ যারা খোঁজাখুঁজি করে অনেক কিছু বাসে, তাদের অনেক কিছু ভালো অনেক সময় পড়ে না, ট্রুলি। ওকে, আমি মেয়েদের মধ্যে ট্রান্সপারেন্সি, সততা, এটা খুব খুঁজি। দ্যাটস ইট। কমিটমেন্ট, ট্রান্সপারেন্সি, সততা, এটা খুব জরুরি, আর কিছু লাগে না। দ্যাটস ইট। ওকে, আমরা একটা আপনার এই অ্যাওয়ার্ডের কথাটা আমরা আরেকবার জানবো। শুধু আপনি বলছেন যে করোনাকালীন সময় কন্ট্রিবিউশনের উপরে কি অ্যাওয়ার্ড? হ্যাঁ, আমি করোনাকালীন সময় যত কাজ করেছি, অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে একটু যদি ওই সময় বলেন। আমি করোনাকালীন সময় ধরেন আমরা মিশা ভাইরা আমরা 18 থেকে 19 বার অসুস্থ অসহায় শিল্পীদের বাসা বাসা খাবার দিয়েছি। যত শিল্পী করোনা মারা গিয়েছে, লাইক কবরিয়াপা, সাদিক বাচ্চু, রানা আহমেদ, সেই তো পরিবারের লোকই তো তখন আঘাত ছিল না। আমরা লাশগুলোকে গোসল করিয়ে, দাফন করিয়ে উপস্থিত থেকে এসে মার্কাজুলে সাদিক বাচ্চুর লাশটা দাফন করতে দেবে না, করোনার জন্য জায়গা করেছে মিরপুর বৌদ্ধভূমিতে, ওখানে নিয়ে যেতে বলে। বাচ্চাদের কান্না, এত দূরে বাবাকে কেমনে দেখবো, চোখের পানি পড়ে গেল। পরে সেই খিলগার কমিশনের সাথে কথা বলে আমি তাকে সেই খিলগায় একটা ভালো জায়গা, তার বাসার পাশে প্রতিদিন কোরআন পড়া হয় বাচ্চাদের এতিমখানা, সেখান থেকে দাফন করালাম। দাঁড়িয়ে থেকে পুরো শেষ করে আসছি। এগুলোর দোয়াই তোমাকে বাঁচিয়ে রাখবে, এবং এগুলোর দোয়াই তোমাকে শত্রুদেরকে আমাকে কিছু করতে দেয় না। দোয়া তো পেয়েছি আমি, এবং একটা শিল্পী নেই যে আমার কাজ ছাড়া কবরে দাফন হয়েছে। কিন্তু এই সময় তো নিজের আত্মীয় স্বজন পালা যাচ্ছিল, মায়ের লাশ দূর থেকে দেখছে মানুষ, কয় দিয়ে দেন, দাফন করে দেন। আমাকে বলছে
কাছে আসেনি। এসব ভয় বা মনে এসব নেই চিন্তা- আপনার একটা গাজীপুর জঙ্গলে মাকে ফেলে দিল মাকে বাচ্চারা, ফেলে যে মা চলো ঢাকায় যাবো, কাজ আছে, True. ফেলে দিয়ে চলে গেল, এক টিয়নো উদ্ধার করলো। তো সেই সময় আমি আর মিশামে পালাইনি, প্রতিদিন এফডিসি যেতাম, কুকুরগুলো না খেয়ে থাকতো এফডিসি, সেগুলো খাওয়াতাম। তারপরে ধরেন যত শিল্পীরা স্বল্প আয়ের 18-19 বার করে চাল ডাল কত কিছু তাদের বাসায় বাসায় পৌঁছে দিয়েছি। ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, সবাই বাসায় বাসায় মেডিকেল ক্যাম্পে সহায়তা দিতাম। করোনা সব বুথ করলাম গেটে, অনেক কাজ করছি ভাই। এগুলো এখন মনে পড়ে, চোখের সামনে নাই তো, যে মানুষ বুঝতে পারে না। কাজ করেছি অনেক মানুষের জন্য, এবং মানুষের কল্যাণে নিয়োজিত ছিলাম, নিজের কেরিয়ার। এই যে কাজগুলো এখন দেখেন, এটা যদি আমি 4-5 বছর ফিল্ম এই সমিতিতে না থাকতাম, আমি আরও অনেক ভালো কাজ থাকতাম, অনেকগুলো সিনেমা থাকতো। তা ঠিক, ফোকাস করতে পারতেন আরো সিরিয়াসলি। দেখেন আমরা এই কদিন, আমি শুধু 1-1.5 বছর ঝামেলার মধ্যে নাই, আমি কাজের মধ্যে কতগুলো কাজ করতেছি, এরকম আরও অনেক কাজ করতে আপনার পারতাম। আপকামিং প্রজেক্ট নিয়ে কোনো কথা যদি বলেন। আপকামিং তো আমি একটা বঙ্গবন্ধুর মুভিতে একটা টিক্কাখানি জি, চিত্র অভিনয় করেছি, এটা এটা আমার আমরা জানি। জীবনের মাইল ফলক, একদমই তাই। সারা জীবন এটা ইতিহাস হয়ে থাকবে। একদমই তাই, অবশ্যই অবশ্যই অ্যাপ্রিশিয়েটেড। সোনার চর জাহিদ হোসেনের একটা বড় ছবি, এবং চেহারাটা কিন্তু অলমোস্ট সিমিলার চলে Similar আসছে, চলে যেভাবে ওরা মেকআপটা দিয়েছে। মুম্বাইয়ের মেকআপ, মুম্বাইয়ের গেটআপ, বাহ, আমি খুব অবাক হলাম এটা দেখে, দারুণ। মুম্বাইতে আমি ড্রেসের মাপটাপ দিয়েছি, চেঞ্জ করেছি। তো ছবিগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। তারপর ধরেন ছায়াবাজ, একটা লিপস্টিক একটা ছবি করলাম, যেখানে আমি নায়ক জায়েদ খানের নাম ভূমিকা অভিনয় করছি। আচ্ছা। নায়িকা পূজা চেরি, সেই ছবিতে নায়ক জায়েদ খানের ভক্ত। জায়েদ খানের ছবি লাগিয়ে রেখে জায়েদ খানের শুটিং দেখতে যায়, জায়েদ খানকে কল্পনা করে, একটা অন্যরকম ক্যারেক্টার, নায়ক জায়েদ খান এই সিনেমায় নাম ভূমিকা জায়েদ খান। এই কথাটা বললেন তাই জিজ্ঞেস করা, যে আপনার বায়োপিক যদি আসে, আমার বায়োপিক এত সকালে করার এখন মানে আরো পরে, ধরেন 10-15 বছর কে অভিনয় করবে সেটা আমি এখনো ভাবিনি, যে আমাকে এরকম কে ফলো করতে পারবে বা কে হবে এরকম, আমি আসলে এখনো ভাবিনি। বাংলাদেশের কোন স্টার বা কোন সুপারস্টার যারা অবশ্যই বাংলাদেশকে আপনি চান এরকম? না, আমি এখনো কাউকে চাই না এইভাবে যে আমার উনি করুক, কারণ আমি এটা এখনো মাথায় নেই না, যে একটা মাথায় আছে না যে আমার বায়োপিক আরো কিছু কাজ করি, তখন আছে মনে ভাবে এরকম করে মাথায় নিই না যে কে আমার জন্য ভালো। বাংলাদেশের কোন নায়কের বায়োপিক আপনি করতে পছন্দ করবেন যদি কখনো অফার? বাংলাদেশে যদি আমাকে বলা হয় যে একটু বায়োপিক করতে চাই, তাহলে আমি আসলে অনেকজনের কথা বলতে হবে। কারটা স্পেসিফিক? আমাকে স্পেশালি যদি বলি যে মান্নাবের আম্মা জানটা করতে চাই ছবি হিসাবে, একদম। ছবি করতে চাই মান্নাবের আম্মা জানটা, যদি আমাকে বলে যে কোন নায়কের ছবিটা করতে চাও। আর বায়োপিক আসলে করার মতো আসলে নায়ক রাজরাজ্জাক হতে পারে। দেশে এবং দেশের বাইরে, আপনি তো বলেছেন সালমান খানের কথা, দেশে কে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে আপনাকে? আমাকে সোহেল রানা সাহেব খুব ইন্সপায়ার করতো, নায়িকাদের মধ্যে রুবেল ভাই ইন্সপায়ার করতো। আমি জানি শাবনূরের কথা। রুবেল ভাই মার্শাল আর্টের যে একটা চেঞ্জ নিয়ে জি, আসলেন, জি। ওই সময় থেকে তো আপনার মধ্যে আমাকে চরম ভালো। খুব প্রভাবিত করছে, এটা লড়াকু বীর পুরুষ মারকসা। আর নায়িকার মধ্যে শাবনূর আমাকে খুব প্রভাবিত করছে। অন দ্যাট নোট আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করব, এবং শেষ মুহূর্তে যেহেতু সাধারণ মানুষের নিয়ে কথা হচ্ছে, আমরা 2-1টা শুধু কমেন্টসের প্রতি আপনার সম্পর্ক কমেন্টস নিয়ে অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। এবং শেষ মুহূর্তে জাহিদ ভাই, আপনার মতো করে যদি আপনি কিছু বলতে চান আমাদের। না, আমি বলতে চাই হচ্ছে মানে আমি আসলে বলতে চাই যে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর মিথ্যা একজন মানুষকে, আমি না, সবাইকে ট্রল করে খারাপ কমেন্টস করে নিজের পারিবারিক শিক্ষার পরিচয়টা বাবা মাকে খারাপ করবেন না। বিকজ আপনি তো একজন মানুষকে চিনেন না, জানেন না, তাকে অকারণ ট্রোল করছেন। আমাকে যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করবেন, আমাকে ফলো করবেন না, আমাকে ফ্রেন্ড লিস্টে থাকলেন না, তাহলেই তো হলো তাকে অপছন্দ করা। আর অপছন্দ মানে এটা না যে আপনি থেকে আমাকে গালি দিলেন, সব দেখবো না আবার গালিও দিলেন। আর সিনিয়র অনেক শিল্পীদেরকে আপনারা এই টোটাল লেখেন, অনেকে এগুলো পরিত্যাগ করেন। আমরা তো আপনাদেরই ফ্যামিলির, এই সব কাজগুলো থেকে বিরত থাকবেন। আমি তো বললাম যে আমার অনেক কাজ হয়তো আপনার ভালো লাগবে না, সেগুলো আপনি স্কিপ করবেন, আমাকে ব্লক করবেন, ট্রল করে মিথ্যা কথা বানিয়ে সব বিশ্বাস। আর অনলাইনের অনেক কিছু হেডলাইন বা কিছু দেখে বিশ্বাস করবেন না। এটা আসলে তারা তাদের ভিউ, তাদের যেন আপনি দেখেন সেই জন্য করে। আর যথেষ্ট অনেস্টির সাথে চলার চেষ্টা করি, কারণ বাবা মা সেই শিক্ষাটাই দিয়েছেন পারিবারিক। বাবা হাজি, নিজে শিক্ষিত, নিজে নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, তো অবশ্যই মুসলমান যেহেতু ভালো সব কিছুর সাথেই থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর লাভগুরুর আজকের এই চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্পেশালি আমার অ্যাঙ্করকে অনেক সুন্দর করে আমার উপস্থাপনা করেছে। সবাইকে আবারও শুভেচ্ছা। এবং এখন হচ্ছে ডেঙ্গুর মৌসুম, সবাই সাবধানে থাকবেন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখবেন। অনেক ডেঙ্গু রোগী ভয়াবহ রূপ ধারণ করেছে। ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং সুন্দর থাকবেন। এবং টিকিট কেটে অবশ্যই
হলে এসে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবে। ধন্যবাদ। 2-3টা কমেন্টস নেওয়ার কথা বলেছিলাম, জায়েদ ভাইয়ের উপস্থিতিতে 2-3টা কমেন্টস নিয়ে নিই। একজন লিখেছেন যে আমার প্রাণের মানুষ জায়েদ খান, এসকে শিহাব খান, এই ফ্রেন্ডকে আপনি কি বলবেন? আমিও তাদের প্রাণের মানুষ। আপনারা আছেন বলেই আমরা শিহাব খানের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কালকে একটা চ্যানেলে আপনাকে কমেন্ট করেছিলাম, আমি আপনার বডিগার্ড হতে চাই। হ্যাঁ, একজন কমেন্ট করেছিল। অবশ্যই ভাই যোগাযোগ রাখবেন, যদি আমার দরকার হয় অবশ্যই এসে, আপনি যেহেতু থাকতে চেয়েছেন আমি রাখার চেষ্টা করবো আপনাকে। আপনাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন দাদা, দুর্জয় ত্রিপুরা থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো রেখেছে আল্লাহ তাআলা। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে সামনে আরো ভালো ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি তাই আমরা অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ আমাদের সাথে ছিলেন নায়ক জায়েদ খান, এবং এটা সত্যি আমি আজকে অ্যাকনলেজ করতে বাধ্য, আমার লাভ গুরুর এই 15-16 বছরের ক্যারিয়ারে কিছু মানুষের অরা বা কিছু মানুষের হয়তো প্রেজেন্স এমন থাকে যে সব মানুষগুলো সেখানে যেতে, থাকতে, দেখতে বা তাকে বুঝতে পছন্দ করে, যে কারণে সে যখন কোথাও যায়, বাংলাদেশের 48টা, তেমনি নর্মালি 38-40টা চ্যানেলের কথা জানি, বাট ইউটিউব মিলে শখানেক চ্যানেল দেখি সেখানে উপস্থিত থাকে। এর মানে যে তার কথা, তার কমিউনিকেশন তাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করলে, এখন তো ভিউয়ারশিপের যুগ, জুকারবার্গের থ্রু দিয়ে হোক আর ইউটিউবের থ্রু দিয়ে মানুষ টাকা ইনকাম করার সুযোগ তৈরি হয়, এবং যা দিকতা হয় ও বিকতা হয়। এই কারণে মানুষটা দেখতে সবাই পছন্দ করে, দর্শনদারি তারপরে গুণ বিচার। একদমই তাই। সে কারণেই মনে হয় মানুষ আর মানুষের কাছে তাকে নিয়ে আসতে, তাকে রিপ্রেজেন্ট করতে সবাই পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম এই কথাও বলে রাখি, আমিও গা ভাসিয়েছি স্রোতে। প্রথম হাফে আমি যে কথাগুলো কোয়েশ্চেন করেছি, যেটা আমার কোনোভাবে পার্সোনালিটির সাথে যায় না, কোনোভাবে আমি এইভাবে কখনো কোয়েশ্চেন করতে পছন্দ করিও না, কিন্তু সবাই যখন কোয়েশ্চেন করে আমিও এতে স্রোতে গা ভাসিয়ে তাকে সেই কোয়েশ্চেনগুলো করেছি, এক লহমায় জানবার জন্য যে উনি আসলে সেগুলোর কি উত্তর দিয়েছেন, যদি আগে ওগুলোর উত্তর দিয়েছেন। পাশাপাশি পরবর্তী পর্বে জায়েদ খানের যে মানবিক দিক, জায়েদ খানের যে ভিশনারি চিন্তা, জায়েদ খানের যে স্বপ্ন চেঞ্জ করার ক্যাপাবিলিটি, অ্যান্ড অফকোর্স জায়েদ খান যে পরিবার বিলংস করেন তার যে গ্রুমিং, সেই জিনিসগুলো খুব চমৎকারভাবে উঠে এসেছে। অসম্ভব ধার্মিক মানসিকতার দারুণ আস্তিক এই মানুষ। পারিবারিক পরিমণ্ডলে যে কথাগুলো বলেছে, আমরা চাই জায়েদ খান যে কোনো আবডালে যেভাবেই হোক সে যেন অনেক ভালো থাকে আর জীবনটাকে অনেক বড় করে বাঁচে। জায়েদ খান, আমরা যতটুকু আলোচিত সমালোচিত যে প্রসঙ্গ দিয়ে আপনি তাকে বলেন না কেন, এটা সত্যি যে জায়েদ খানকে ইগনোর করার সুযোগ আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন নাই। এবং আপনার বড় বড় আপকামিং ভেঞ্চারের জন্য আমরা সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করি জায়েদ খান, যাতে করে আপনি এমন কিছু ক্যারিজমা স্ক্রিনে দেখান যাতে করে সত্যিকার অর্থে আমাদের ভেতর থেকে আপনি নায়ক হয়ে উঠে আসেন, এবং আমরা অনেক শ্রদ্ধা করি না জায়েদ খানকে যেন সামনের দিনগুলোতে স্মরণ করি। সো অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্ক্রিন শেয়ার করেছেন আমাদের সাথে। বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া, এবং স্পেশালি জায়েদ খানের জন্য যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ। থ্যাংক ইউ স্যারজি।